আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের জীববিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ জীবনী শক্তি এই চ্যাপ্টারটার একদম বেসিক থেকে শুরু করে প্রতিটা টপিকের ডিটেলস সহকারে সম্পূর্ণ চ্যাপ্টারটা শেষ করব। সুতরাং সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। আর এই সম্পূর্ণ ক্লাসটি তুমি একাডেমিক সায়েন্সের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। এখান থেকে তুমি সম্পূর্ণ ক্লাসটি দেখে নিতে পারবে। তাহলে এই চ্যাপ্টারটা অর্থাৎ জীবনী শক্তি, এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমি জাস্ট একটা মিনিট তোমাদের একটু এই পুরো চ্যাপ্টারটার ওভারভিউ দিয়ে নিতে চাই। তো জীবনী শক্তি মূলত আসলে কি? এই যে আমি তোমাদের সামনে দাঁড়িয়ে এখন কথা বলছিলাম, তোমাদের ক্লাস নিচ্ছে না কি? আমার শক্তি খরচ হচ্ছে না, শক্তি ব্যয় করা লাগছে না। আমরা প্রাণী, এরকম উদ্ভিদ আছে, তাদেরও কিন্তু বিভিন্ন ধরনের শারীরবৃত্তীয় কার্যক্রম সম্পাদন করার জন্য শক্তি ব্যয় করার প্রয়োজন। আর আমরা সকলেই জানি যে আমরা যে শক্তিটা পেয়ে থাকি এটা কোত্থেকে আসে? খাদ্য থেকে আসে। তাহলে আমরা খাদ্য থেকে যে শক্তিটা পাচ্ছি, এই শক্তি হচ্ছে আমাদের খাদ্য থেকে প্রাপ্ত এক ধরনের জীবনী শক্তি। ঠিক অনুরূপভাবে এই খাদ্যটা কিন্তু উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় বা ফটোসিনথেসিস প্রক্রিয়ায় তৈরি করে থাকে। ঠিক আছে? তাহলে এই যে খাদ্য তৈরি এবং এই খাদ্য থেকে শক্তি তৈরি, এই শক্তিগুলা কাজে লাগিয়ে উদ্ভিদ এবং প্রাণী তাদের জীবনের যত ধরনের কার্যকলাপ আছে, কোষের ভিতরকার বা বাইরের যত ধরনের কার্যকলাপ আছে সবগুলো সম্পন্ন করে থাকে। এই কার্যক্রমগুলো সম্পন্ন করার জন্য যে শক্তি প্রয়োজন তাই হচ্ছে জীবনী শক্তি। তাহলে এই যে পুরো চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটাতে তোমাদের দুইটা টপিক নিয়ে ব্রডলি আলোচনা করা আছে। একটা হচ্ছে যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, আর একটা হচ্ছে যে শ্বসন বা রেসপিরেশন প্রক্রিয়া। তোমরা ছোটবেলা থেকে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার সঙ্গে পড়ে আসছো যে সবুজ উদ্ভিদ যে প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে সেটা সালোক। আমরা একটু ডিটেইলসে এই জিনিসটা শিখবো। এরপর হচ্ছে যে এই খাদ্য থেকে কিভাবে জীব শক্তি উৎপন্ন করে। নট অনলি উদ্ভিদ, এখানে তোমার প্রাণীরাও কিন্তু শক্তি উৎপন্ন করে থাকে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে। কিভাবে মেইনলি খাদ্য থেকে শক্তির উৎপন্ন হয়, পুরো শ্বসন প্রক্রিয়াটা আমরা এই টু ডে ডিটেইলস একটু পড়ার চেষ্টা করবো। ঠিক আছে? তাহলে একদম তোমাদের বইয়ের টপিক ওয়াইজ কোন কোন টপিক কোনটা পর কোনটা আছে আমরা ডিটেইলসে সেইভাবে একটু পড়ার চেষ্টা করি। সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখলে তুমি অবশ্যই টপিকগুলো বুঝতে পারবে। তো সর্বপ্রথম আমরা হচ্ছে যে এই চ্যাপ্টারে যে টপিকটা নিয়ে একটু আলোচনা করবো সেটা হচ্ছে যে এটিপি মূলত কি। তোমরা এর আগে জানছো যে এটিপি হচ্ছে যে মূলত এটিপি এর ফুল ফর্ম যেটা সেটা হচ্ছে যে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এটা হচ্ছে যে এটিপি এর ফুল ফর্ম, তাই না? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। বাট অ্যাকচুয়ালি এটিপিটা কি এইটা বুঝতে হলে তোমাকে আরো কিছু জিনিস একটু জানা দরকার। এটিপি এর ডিটেইলসটা বোঝার জন্য তোমাকে আগে একটু নিউক্লিওটাইড সম্পর্কে জানা দরকার। তোমরা ডিএনএ আরএনএ শুনছো, তাই না? ডিএনএ এবং আরএনএ হলো মূলত পলিনিউক্লিওটাইডের তৈরি। নিউক্লিওটাইড কি এটা জানতে পারলে তুমি এটিপি ডিটেইলসটা বুঝতে পারবা। একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবা। নিউক্লিওটাইড জানতে হলে তোমাকে জানতে হবে যে নিউক্লিওটাইড আসলে কি দিয়ে গঠিত। নিউক্লিওটাইড তিন ধরনের রাসায়নিক পদার্থ দিয়ে গঠিত। তার মধ্যে এক নম্বর হচ্ছে যে 5 কার্বন যুক্ত শর্করা। এটা সাপোজ একটা 5 কার্বন যুক্ত শর্করা। এই 5 কার্বন যুক্ত শর্করার এক নম্বর কার্বনের সাথে যদি একটা নাইট্রোজেন যুক্ত ক্ষার অ্যাডিনিন যুক্ত করে দিই তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে যে অ্যাডিনোসিন। তাহলে এটা হলো 5 কার্বন যুক্ত শর্করা, তার সাথে আমরা একটা অ্যাডিনিন ক্ষার যুক্ত করে দিয়েছি, এটাকে বলবো আমরা অ্যাডিনোসিন। তাহলে আমরা এখানে কি কি দিয়েছি? এখানে আমরা দিয়েছি হচ্ছে যে এটা হচ্ছে 5 কার্বন যুক্ত শর্করা, পেন্টো সুগার, 5 কার্বন যুক্ত শর্করা বা পেন্টো সুগার, আর এটা হচ্ছে যে নাইট্রোজেন যুক্ত ক্ষার। এটা নাইট্রোজেন যুক্ত ক্ষার যেটা এটাকে বলা হয় অ্যাডিনিন। এই অ্যাডিনিন আর হচ্ছে যে 5 কার্বন যুক্ত শর্করা, এই দুইটাকে একসাথে বলা হয় অ্যাডিনোসিন। আর এর সাথে যদি এখন আমরা একটা ফসফেট গ্রুপ যুক্ত করে দিই, কি গ্রুপ? ফসফেট, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে যে অ্যাডিনোসিন মনোফসফেট। কেন মনো বলছি? কারণ এখানে একটা ফসফেট গ্রুপ যুক্ত করা আছে। সিমিলার ভাবে যদি আমি এরপরে আরো একটা ফসফেট গ্রুপ যুক্ত করি তাহলে সেটা হয়ে যাবে অ্যাডিনোসিন ডাইফসফেট। যদি আমি আরো একটা ফসফেট যুক্ত করি তখন এটা হয়ে যাবে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, দ্যাট মিন্স এটিপি। তাহলে এটিপি মূলত আসলে কি? এটিপি হচ্ছে একটা নিউক্লিওটাইড। এটিপি মূলত আসলে কি? একটা নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড যেখানে কি থাকবে? 5 কার্বন যুক্ত শর্করা, অ্যাডিনিন ক্ষার, আর এর সাথে তিনটা ফসফেট গ্রুপ যুক্ত থাকবে, এইজন্য এটাকে বলবো অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ওকে, তাহলে আমরা মোটামুটি এটিপি জিনিসটাকে একটু বুঝলাম। এখানে আমাদের আরো বেসিক কিছু জিনিস জানা দরকার। এই যে এটিপি দেখতে পাচ্ছ না, এখানে যে তিনটা ফসফেট যুক্ত আছে, যখন তোমার এই ফসফেটের ভিতরকার যে বন্ধনটা আছে, এই ফসফেট বন্ধনটা যখন ভেঙে যায় তখন এখান থেকে শক্তি পাওয়া যায়। তাহলে এই যে প্রান্তীয় ফসফেট, এই একদম প্রান্তে যে ফসফেট আছে ওই বন্ধনটা যদি ভেঙে যায় না, তাহলে এখান থেকে কত কিলো ক্যালোরি শক্তি পাওয়া যাবে? 7.3 কিলো ক্যালোরি। এটাকে যদি জুলে কনভার্ট করি তাহলে 30.55 কিলো জুল শক্তি তুমি এখান থেকে পাবে। ওকে, তাহলে যদি কখনো এমসিকিউ আসে যে এটিপি এর প্রান্তীয় ফসফেটে কত কিলো ক্যালোরি শক্তি জমা থাকে তাহলে 7.3
কিলো ক্যালোরি শক্তি জমা থাকে। আর যদি সেটা জুলে আসে কখনো তাহলে থেকে 30.55 কিলো জুল শক্তি এখান থেকে আমরা পেয়ে থাকি। ওকে, তাহলে এইটা হচ্ছে যে আমাদের বেসিক। এখন এখান থেকে আরো কিছু ইনফরমেশন আমাদের একটু জানা দরকার, সেটা হচ্ছে যে ফসফোরাইলেশন এন্ড ডিফসফোরাইলেশন বিক্রিয়া আসলে কি, তারপর আমরা এই সম্পর্কে আরো কিছু ইনফরমেশন জানি। ওকে, তো একটা বেসিক একটু মাথায় রাখবা, সেটা প্রথমেই বলছিলাম কিন্তু যে পাঁচমূলক শর্করা এর সাথে যখন অ্যাডিনিন ক্ষার যুক্ত থাকে তখন সেটা বলে অ্যাডিনোসিন। ওটার সাথে একটা ফসফেট গ্রুপ যুক্ত থাকলে অ্যাডিনোসিন মনোফসফেট, দুইটা ফসফেট যুক্ত থাকলে অ্যাডিনোসিন ডাইফসফেট। তো সাপোজ আমার কাছে অ্যাডিনোসিন ডাইফসফেট আছে, যেটাকে আমরা বলি এডিপি। এই এডিপি এর সাথে যদি এখন একটা ফসফেট গ্রুপ যুক্ত করে দিই, এডিপি এর সাথে যদি এখন আমরা এটা কি করি, ইনঅর্গানিক ফসফেট বা অজৈব ফসফেট বলা হয় মূলত এই ফসফেট গ্রুপটাকে, এটাকে আমরা সঙ্গে পিআই দ্বারা প্রকাশ করি। এটা যদি যুক্ত করে দিই তাহলে বলতো এডিপি মানে এখানে দুইটা ফসফেট আছে আর একটা ফসফেট যুক্ত হবে, তাহলে তিনটা ফসফেট, দ্যাট মিন্স এখানে এডিপি তৈরি হবে। তার মানে এডিপি এর সাথে যদি একটা অজৈব ফসফেট বা ইনঅর্গানিক ফসফেট যুক্ত করে তাহলে সেটা এটিপি তে কনভার্ট হয়ে যায়। মনে রাখবেন, যদি কোনো বিক্রিয়ায় ফসফেট গ্রুপ যুক্ত হয় তাহলে সেই বিক্রিয়াটাকে বলা হচ্ছে যে ফসফোরাইলেশন বিক্রিয়া। ফসফেট গ্রুপ যুক্ত মাধ্যমে যে বিক্রিয়াটা সম্পন্ন হয় তাকে কি বলা হয়, ফসফোরাইলেশন। তাই এডিপি এর সাথে একটা ফসফেট যুক্ত এডিপি তৈরি হয়েছে, এইজন্য এই বিক্রিয়াটাকে আমরা কি বলবো, ফসফোরাইলেশন বিক্রিয়া, ফসফোরাইলেশন। এখন যদি তোমাদের পরীক্ষায় ক নম্বর কোশ্চেন আসে ফসফোরাইলেশন কাকে বলে, তাহলে তোমরা বলবা এডিপি এর সাথে কোনো অজৈব ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি যে প্রক্রিয়া এটাকে বলা হয় ফসফোরাইলেশন। তাহলে ফসফেট গ্রুপ যুক্ত হয় যে বিক্রিয়ার মাধ্যমে তাকে কি বলে, ফসফোরাইলেশন। আবার এর উল্টো যদি ঘটনা ঘটে, কোনো কারণে এটিপি ভেঙে যায়, এটিপির একটা ফসফেট যদি ভেঙে যায় তাহলে তখন কয়টা ফসফেট থাকে বলতো, দুইটা ফসফেট হবে, দ্যাট মিন্স এডিপি কনভার্ট হয়ে যাবে আর আরেকটা অজৈব ফসফেট তৈরি হবে। তাহলে এটিপি ভেঙে এডিপি আর অজৈব ফসফেট এটা তৈরি হওয়া, যেহেতু এটা ফসফোরাইলেশনের উল্টা প্রক্রিয়া, এখানে ফসফেট আরো মুক্ত হয়ে যাচ্ছে, এইজন্য এই প্রক্রিয়াটাকে আমরা বলবো যে ডিফসফোরাইলেশন। এটাকে তখন আমরা কি বলবো, ডিফসফোরাইলেশন। খুবই সিম্পল একটা টপিক। তাহলে ফসফোরাইলেশন হলো ফসফেট গ্রুপ যুক্ত করা আর ডিফসফোরাইলেশন হলো ফসফেট গ্রুপ বের করে দেওয়া। তাহলে এডিপি এর সাথে ফসফেট যুক্ত করে এটিপি তৈরি, এটাকে বলা হয় ফসফোরাইলেশন। আর এটিপি এর সাথে এটিপি ভেঙে একটা ফসফেট গ্রুপ আলাদা করে এটিপি তৈরি করা, এটাকে বলা হয় ডিফসফোরাইলেশন। আরেকটা বেসিক জিনিস মনে রাখবা, যদি কোনো কারণে ফসফোরাইলেশন বিক্রিয়াটা আলোর উপস্থিতিতে ঘটে তখন সেটাকে আমরা বলবো যে ফটোফসফোরাইলেশন। যে আলোর উপস্থিতিতে যে ফসফোরাইলেশন বিক্রিয়াটা ঘটে, অর্থাৎ এই এটিপি তৈরি, এডিপি থেকে অজৈব ফসফেট যুক্ত হওয়ার মাধ্যমে এটিপি তৈরি, এই বিক্রিয়াটা যে আলোর উপস্থিতিতে ঘটে তখন সেটাকে আমরা বলবো ফটোফসফোরাইলেশন। তাহলে ফটো কথাটা যদি কোথাও লেখা থাকে তাহলে অবশ্যই তুমি আলোর উপস্থিতিতে ঘটে এই কথাটা বলতে বাধ্য। এই কথাটা বললে তোমার ওই সংজ্ঞাটা হয়ে যাবে। তাহলে এখান থেকে কি কি গুরুত্বপূর্ণ সংজ্ঞা হতে পারে সেগুলো আমরা একটু শিখলাম। এখন এখানে আরো দুইটা ইনফরমেশন তোমাদের একটু বলে দিই, যেটা তোমাদের পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্ন বা এসকিউতে বা যে কোনো ক্ষয়ের কোশ্চেন তোমাদের আসতে পারে। এই কোশ্চেনগুলো একটু দেখে নাও, ঠিক আছে? তাহলে এটিপি যেটা আমরা শিখলাম, এই এটিপিটার কিন্তু বেশ কিছু নাম আছে। সেটা হচ্ছে যে এটিপিটাকে বলা হয় সাধারণত জৈব মুদ্রা, জৈব মুদ্রা। ইংরেজি বলা হয়েছে যে বায়োলজিক্যাল কয়েন, বায়োলজিক্যাল কয়েন, বায়োলজিক্যাল কয়েন বা শক্তি মুদ্রা। জৈব মুদ্রা না বলে এটা আর একটা অল্টারনেটিভ নাম আছে, সেটা হলো শক্তি মুদ্রা বা এনার্জি কয়েন, ঠিক আছে? তাহলে এটিপি এর অল্টারনেটিভ কিছু নাম আছে, জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা। এইগুলা কেন বলা হয়, এটিপি কে এগুলা নামে কেন ডাকা হয়, এটা একটা শর্ট কোশ্চেন তোমাদের পরীক্ষা আসতে পারে। তাহলে গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন, এটা অ্যানসারটা একটু বলে দিই, খুব ভালো করে শোনো, এটা তোমাদের পরীক্ষার জন্য প্রচুর ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, প্রায় পরীক্ষা এসে থাকে। ওকে, এটিপিটাকে মুদ্রা বা টাকা পয়সার সাথে কম্পেয়ার করছে। আমরা টাকা পয়সা আমাদের কাছে যদি থাকে বা মুদ্রা যদি থাকে তাহলে প্রয়োজন মতো যে কোনো জিনিস যখন খুশি ক্রয় করতে পারি, এবং ওই যার যত বেশি টাকা পয়সা সেভিংস হিসেবে থাকবে সে তত জিনিসগুলো ক্রয় করতে পারে, প্রয়োজন মতো খরচ করতে পারবে। ঠিক এটিপি আকারে একটা জীব দেহে মূলত এই শক্তিগুলা জমা থাকে। যখনই আমাদের দেহের শক্তি প্রয়োজন, আমাদের দেহে কিন্তু বা জীব দেহে কিন্তু সবসময় একই পরিমাণ শক্তির প্রয়োজন হয় না। আমরা যখন বেশি কাজ করি তখন বেশি শক্তির প্রয়োজন, কম কাজ করলে কম শক্তি প্রয়োজন। ডেফিনেটলি তাহলে এটিপিটা আমরা যে খাদ্য থেকে যখন শ্বসন প্রক্রিয়া এটিপি তৈরি হয়, ওই এটিপিটা আমাদের বডিতে জমা থাকে, অন্যান্য জীব দেহের বডিতে জমা থাকে। যখন প্রয়োজন ওই এটিপিটা ভাঙে, এই যে আমরা বলছি না এটিপি ভেঙে যে এডিপি আর ফসফেট যুক্ত হয়, আর ফসফেট গ্রুপ যখনই আলাদা হয়ে যায় তখন এখান থেকে এনার্জি পাওয়া যায়। বন্ধন ভাঙলে, রাসায়নিক বন্ধন ভাঙলে ওখান থেকে এনার্জি পাওয়া যায়। তাহলে এটিপি ভেঙে আমরা যে এনার্জিটা পাচ্ছি ওইটা আমরা প্রয়োজন মতো ব্যবহার করতে পারবো, ঠিক
ঠিক মুদ্রা যেইভাবে আমরা প্রয়োজনীয়তা খরচ করতে পারি সিমিলার ভাবে। এই জন্য এটিপিটাকে মূলত শক্তি মুদ্রা বা জৈব মুদ্রা বলা হয়। এটা আরো একটা অবজেক্টিভ নাম আছে এটিপিটাকে, এটাও শর্ট কোশ্চেন আসতে পারে। এটিপি এইটাকে বলা হয়েছে যে রিচার্জেবল ব্যাটারি, রিচার্জেবল ব্যাটারি অর্থাৎ যেই ব্যাটারিতে চার্জ করা যায়, তাই না? আমাদের মোবাইল ফোনের ব্যাটারি, অন্যান্য ল্যাপটপ কম্পিউটারের ব্যাটারি, এগুলোকে আমরা কি করতে পারি? চার্জ করতে পারি। রিচার্জেবল ব্যাটারির সাথে কম্পেয়ার করা হয়। কেন রিচার্জেবল ব্যাটারি বলা হয় এটিপিটাকে, এইটাও তোমাদের শর্ট কোশ্চেনে আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। এটার অ্যানসার আমি একটু বলে দিচ্ছি, খেয়াল করতে সবাই। ঠিক আছে, আমাদের ব্যাটারি যে কোনো ডিভাইস, ইলেকট্রিক্যাল ডিভাইসের ব্যাটারি চার্জ যখন ফুরিয়ে যায়, আমরা পুনরায় সেটাকে রিচার্জ করতে পারি আবার পুনরায় ব্যবহার করার জন্য। ঠিক সিমিলার ভাবে আমাদের বডিতে যখন একটা এটিপি ভেঙে এটিপি এবং অজৈব ফসফেট আলাদা হয়ে যায়, তখন যে শক্তি পাওয়া যায় সেটা তো আমরা কাজ লাগাই, বাট ওই এটিপি এর সাথে পুনরায় আবার ফসফেট যুক্ত হয়ে এটিপি তে কনভার্ট হইতে পারে। অর্থাৎ এটিপি যেটা খরচ হয়ে যাচ্ছে ওটা কিন্তু আবার পুনরায় তৈরি হতে পারে। যেহেতু ব্যাটারি চার্জ হয়ে গেলে পুনরায় রিচার্জ করা যায়, এটিপিটা ভেঙে গেলে পুনরায় এটিপি যেহেতু তৈরি হতে পারে, এই জন্য এটাকে রিচার্জেবল ব্যাটারির সাথে কম্পেয়ার করা হয়েছে। খুব ইজি একটা টপিক, এটাতে তুমি সহজে মনে রাখতে পারো। তাহলে মোটামুটি আমাদের এটিপি সম্পর্কে যে ইনফরমেশনগুলো জানা দরকার সেগুলো এই স্লাইডের মাধ্যমে বুঝে নিলাম। এরপরে আমাদের যে টপিকটা পড়তে হবে, যে এটিপি সম্পর্কে আমরা মোটামুটি ডিটেইলস এখানেই বুঝে ফেললাম। এরপরে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে যে এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। তোমরা ছোটবেলা থেকে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পর্কে কিন্তু জেনে আসছো, তাহলে একদম সিম্পল ভাবে যদি আমরা বলি যে প্রক্রিয়ায় উদ্ভিদ শর্করা জাতীয় খাদ্য তৈরি করে তাকে বলা হয় সালোক সংশ্লেষণ। বাট এমনি তার শর্করা জাতীয় খাদ্য তৈরি হয় না, ডেফিনেটলি কিছু উপাদান প্রয়োজন, প্রয়োজনীয় উপকরণ প্রয়োজন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সূর্যের আলো এবং ক্লোরোফিল। এই দুইটার সহায়তায় উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড এবং তার শোষিত পানি এটাকে ব্যবহার করে শর্করা জাতীয় খাদ্য অর্থাৎ গ্লুকোজ বা অন্যান্য শর্করা জাতীয় খাদ্য এগুলো তৈরি করে থাকে। এই প্রসেসটাকে মূলত বলা হয় সালোক সংশ্লেষণ। তাহলে তোমার প্রথমে যেটা জানা দরকার সালোক সংশ্লেষণ আসলে কাকে বলে, কারণ এটা পরীক্ষায় ক নম্বর প্রশ্নে আসতে পারে। তাহলে দেখো এখানে সুন্দর সংজ্ঞা একটা দেওয়া আছে, এটাও লিখতে পারো, অন্যভাবেও লেখা সম্ভব। ঠিক আছে, যে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ ক্লোরোফিলের উপস্থিতিতে, ক্লোরোফিল এবং সূর্যালোকের উপস্থিতিতে বা সূর্যালোকের শক্তি ব্যবহার করে কার্বন ডাই অক্সাইড এবং পানি এইটা থেকে শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে, তাকে মূলত কি বলা হয়? তাকে মূলত হচ্ছে যে সালোক সংশ্লেষণ। এখন কথা হচ্ছে সালোক সংশ্লেষণ কি সবুজ উদ্ভিদেরই ঘটবে, অন্যান্য কারো উদ্ভিদ ঘটতে পারে না? ডেফিনেটলি রঙের উদ্ভিদেরও ঘটতে পারে, যেমন লাল শাক এটা রঙিন, বাট ওর কিন্তু ক্লোরোফিল আছে, বাট অন্য রঞ্জক পদার্থের কারণে ওইটা বর্ণ লাল হলেও ক্লোরোফিল যেটা আছে ওইটার কারণে কিন্তু ডেফিনেটলি সালোক সংশ্লেষণ ঘটবে এবং খাদ্য তৈরি করবে। তাহলে সহজ করে হিসাব, সালোক সংশ্লেষণ হলো উদ্ভিদের খাদ্য তৈরি প্রক্রিয়া। প্রাণীদের কি সালোক সংশ্লেষণ ঘটে? না, কারণ প্রাণীর দেহের যে কোষ, সেই কোষে কোনো ক্লোরোফিল থাকে না, এইজন্যই সালোক সংশ্লেষণ শুধুমাত্র উদ্ভিদের ঘটে থাকে। ওকে, এই জিনিসটা একটু মাথায় রাখবা। তাহলে সালোক সংশ্লেষণের সংজ্ঞা, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা একটু মাথায় রাখবা। এরপরে আমরা সালোক সংশ্লেষণ বিক্রিয়াটা পড়ে সালোক কোথায় ঘটে কি ডিটেইলস আমরা একটু পড়ব। ঠিক আছে, ওকে। তাহলে সালোক সংশ্লেষণ বিক্রিয়াটা একটা বড় বায়োলজিক্যাল প্রসেস, এইটার অনেক রিঅ্যাকশন আছে, বা সামারি করে যদি আমরা লিখি তাহলে অ্যাকচুয়ালি এইভাবে লেখা যায় যে 6 অণু কার্বন ডাই অক্সাইড আর 12 অণু পানি, এই দুটো জিনিস সূর্যের আলো ও ক্লোরোফিলের সহায়তায় বিক্রিয়া করে। সূর্যের আলো, যেটাকে আমরা বলতে পারি সংক্ষেপে সূর্যালোক, আর পাতায় অবস্থিত ক্লোরোফিল, পাতায় অবস্থিত ক্লোরোফিল এর সাথে বিক্রিয়া করে এখান থেকে তৈরি হবে গ্লুকোজ। গ্লুকোজের সংখ্যা আমরা সবাই জানি C6H12 O6, 6 অণু পানি আর 6 অণু অক্সিজেন উৎপন্ন হবে। এই হচ্ছে সালোক সংশ্লেষণ বিক্রিয়ার সামারি। বিক্রিয়াটা তোমার অবশ্যই প্র্যাকটিস করে মুখস্থ করতে হবে। তাহলে এই যে বিক্রিয়া, এটা কিন্তু আবার অনেক সময় পরীক্ষার উদ্দীপকেও এসে থাকে চ্যাপ্টারের সৃজনশীল। এইজন্য তোমার জানা দরকার যে এই বিক্রিয়াটা অ্যাকচুয়ালি সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, এটা অনেক কাজেই লাগবে। মোটামুটি আমরা এখানে এই বিক্রিয়াটা আপাতত মনে রাখবো। এইখানে C6H12O6 হলো গ্লুকোজ, গ্লুকোজ হলো শর্করা জাতীয় খাদ্য, যেটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া উদ্ভিদ তৈরি করে থাকে। এখন কথা হচ্ছে সালোক সংশ্লেষণ আসলে কোথায় ঘটে, মাথায় রাখবা। সালোক সংশ্লেষণ উদ্ভিদের পাতায় ঘটে সাধারণত। কোথায়? পাতার মেসোফিল টিস্যুতে। এটা পরীক্ষা এমসিকিউতে আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। সালোক সংশ্লেষণ বিক্রিয়া কোথায় ঘটে? পাতার মেসোফিল টিস্যুতে। এটা একটু মাথায় রাখো, পাতার মেসোফিল টিস্যু মূলত সালোক সংশ্লেষণের প্রধান অঙ্গ হিসেবে কাজ করে। এটা হলো সালোক সংশ্লেষণের প্রধান অঙ্গ। তাহলে যদি এমসিকিউ আসে যে সালোক সংশ্লেষণের প্রধান অঙ্গ কোনটি, তাহলে অ্যানসার হবে পাতার মেসোফিল টিস্যু। খুবই গুরুত্বপূর্ণ। এখন সালোক সংশ্লেষণে তোমার কি কি প্রয়োজন, বিক্রিয়া করার জন্য কি কি প্রয়োজন? দেখো আমরা এখানেই দেখতে পাচ্ছি যে সালোক সংশ্লেষণ বিক্রিয়া ঘটার জন্য ডেফিনেটলি আমার কি দরকার? কার্বন ডাই অক্সাইড দরকার, পানি দরকার, এছাড়াও কি দরকার? সূর্যের আলো দরকার,
ক্লোরোফিল দরকার। এই চারটা উপাদান ছাড়া কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়া মোটেই করা সম্ভব না। এখন কথা হচ্ছে কার্বন ডাই অক্সাইড পানি উদ্ভিদ থেকে হয়। আমরা জানি কার্বন ডাই অক্সাইড উদ্ভিদ আছে যে পাতার মাধ্যমে কি করে গ্রহণ করে, আর পানিটা উদ্ভিদ মূল থেকে শোষণ করে, তারপরে সেটা জাইলেম ফ্লোয়েম পরিবহন টিস্যুর মাধ্যমে ওই পাতায় মেসোফিল টিস্যুতে পৌঁছায় এবং ওখানে শোষিত কার্বন ডাই অক্সাইড এইগুলাই পাতায় অবস্থিত ক্লোরোফিল আর সূর্যের আলোর সহায়তায় বিক্রিয়া করে আলটিমেটলি এই শর্করা জাতীয় খাদ্য যেটা গ্লুকোজ এটা উৎপন্ন করে থাকে। সাথে সাথে অক্সিজেন তৈরি করছে এবং পানি তৈরি করছে। এই অক্সিজেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমরা যারা প্রাণী তাদের শ্বসনের জন্য, শ্বাস প্রশ্বাসের জন্য যে অক্সিজেনের প্রয়োজন সেটা মূলত এই সালোক সংশ্লেষণ বিক্রিয়ায় উদ্ভিদ তৈরি করে থাকছে, এখান থেকে আমরা পেয়ে থাকি। ওকে, তাহলে আমরা মোটামুটি সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কোথায় ঘটে এটা সম্পর্কে একটু জানলাম। এখানে আরো কিছু ইনফরমেশন তোমাদের একটু জানা দরকার সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রকারভেদ বা প্রক্রিয়াটা বোঝার আগে। খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে তোমার হচ্ছে যে কার্বন ডাই অক্সাইড যেহেতু সালোক বিক্রিয়া ঘটার জন্য খুবই প্রয়োজনীয় একটা উপাদান, এই কার্বন ডাই অক্সাইডের পরিমাণ সাধারণত পানিতে থাকে হচ্ছে যে 0.33% বা 0.3%, ঠিক আছে। আর বায়ুতে থাকে, বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ আছে যে 0.03%। কোনটা বেশি বলতো? বেশি আছে যে পানিতে সালোক কার্বন ডাই অক্সাইডের যে পরিমাণ, পানিতে কার্বন ডাই অক্সাইডের যে পরিমাণ এটা বেশি আর বায়ুতে কম। পানিতে যত কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি আর কার্বন ডাই অক্সাইড যত বেশি থাকবে এই বিক্রিয়াটা ডেফিনেটলি তত বেশি করবে, বুঝাই যাচ্ছে। সুতরাং পানিতে যে উদ্ভিদগুলো থাকে তাদেরকে বলা হয় জলজ উদ্ভিদ। এই জলজ উদ্ভিদের সালোক সংশ্লেষণের হার তুলনামূলক স্থলজ উদ্ভিদের তুলনায় বেশি। তাহলে জলজ উদ্ভিদের সালোক সংশ্লেষণের হার বেশি, জলজ উদ্ভিদের সালোক সংশ্লেষণের হার বেশি। এটা তোমাদের শর্ট কোশ্চেনে দিতে পারে যে জলজ উদ্ভিদের সালোক সংশ্লেষণের হার কেন বেশি। তাহলে বলতে হবে যে বায়বীয় বা স্থলজ উদ্ভিদের তুলনায় পানি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ জলজ উদ্ভিদ বেশি পেয়ে থাকে। এই কারণে জলজ উদ্ভিদের সালোক, যেমন শাপলা, কচুরি পানা, এগুলো তো জলজ উদ্ভিদ, এদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া স্থলে যে উদ্ভিদগুলো থাকে তাদের তুলনায় বেশি হয়ে যায়। এটা শর্ট কোশ্চেন দিতে পারে, খুবই গুরুত্বপূর্ণ, বাট এমসিকিউ দিতে পারে। এটা একটু এরকম আমরা মনে রাখবো এখান থেকে, ঠিক আছে। তাহলে মোটামুটি সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কি, কোথায় ঘটে, এগুলো আমরা বুঝলাম। আর এরপর আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে যে সালোক সংশ্লেষণের পুরো প্রক্রিয়াটা, ঠিক আছে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা একটা বড় প্রসেস, আর এইটাকে বোঝার সুবিধার্থে বিজ্ঞানী ব্ল্যাকম্যান সালোক সংশ্লেষণ প্রক্রিয়াকে দুইটা পর্যায়ে ভাগ করেছেন। বিজ্ঞানী ব্ল্যাকম্যান সালোক সংশ্লেষণ প্রক্রিয়াকে কয়টা পর্যায়ে ভাগ করেছেন? দুইটা পর্যায়ে ভাগ করেছেন। 1905 সালে বিজ্ঞানী ব্ল্যাকম্যান সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটাকে টোটালি দুইটা পর্যায়ে ভাগ করেছে। কি কি সেগুলো আমরা একটু ডিটেইলসে এখন একটা ছকের মাধ্যমে একটু দেখব, ঠিক আছে। আমরা একটা ডিটেইলসে একটা ছকের মাধ্যমে দেখব পুরো সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা। ওকে, এই ছকটা তোমরা একটু তুলে নেওয়ার চেষ্টা করো, কারণ এইখানে তোমার হচ্ছে যে খুব সুন্দর করে আমি পুরো ডিটেইলসটা বুঝাই দিয়েছি, বইয়ে কিন্তু এরকম কোনো ছক করে দেওয়া নেই, ঠিক আছে। তাহলে এই ছকটা একটু তুলে নেওয়ার চেষ্টা করো। সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটাকে দুইটা পর্যায়ে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে যে আলোক নির্ভর পর্যায় আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটাকে 1905 সালে বিজ্ঞানী ব্ল্যাকম্যান টোটাল দুইটা পর্যায়ে ভাগ করেছেন। এক নম্বর যেটা হচ্ছে যে আলোক নির্ভর পর্যায়, আলোক নির্ভর পর্যায়। আচ্ছা, আলোক নির্ভর পর্যায় কাকে বলে বলতো? নাম শুনেই বোঝা যাচ্ছে, এটাকে ইংরেজিতে বলা হয় লাইট ডিপেন্ডেন্ট ফেজ। মানে সালোক সংশ্লেষণ পুরো প্রক্রিয়াটার প্রকারভেদ করছে না বলে আমরা পর্যায় করছি। এবং সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা টোটালি দুইটা পর্যায়ে ঘটে। একটা পর্যায়ে বিক্রিয়াগুলো ঘটার জন্য আলো বাধ্যতামূলক, আলোর উপরে ওই বিক্রিয়াগুলো ডিপেন্ডেন্ট, নির্ভরশীল, এই কারণে এটাকে বলা হয় আলোক নির্ভর পর্যায়। আর একটা পর্যায়ে আছে যে পর্যায়ে বিক্রিয়াগুলো বা ঘটনাগুলো ঘটার জন্য আলোর প্রত্যক্ষ প্রয়োজন পড়ে না, বাট আলো থাকলেও সমস্যা নাই, সেটাকে বলা হয় আলো নিরপেক্ষ পর্যায়। আলো নিরপেক্ষ পর্যায়, একটু মাথায় রাখো। তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াকে কয়টা পর্যায়ে ভাগ করেছে বিজ্ঞানী ব্ল্যাকম্যান? দুইটা পর্যায়ে ভাগ করেছে। কি কি? আলোক নির্ভর পর্যায় আর আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক নির্ভর পর্যায় কোনটা? আলোক নির্ভর পর্যায়ে যেটা আলো প্রত্যক্ষ বা সরাসরি প্রয়োজন। তাহলে আলোক নির্ভর পর্যায়ে আছে যে আলো প্রয়োজন, আলো প্রয়োজন, আলো ছাড়া বিক্রিয়া ঘটবে, ঠিক আছে। আর নিরপেক্ষ পর্যায়ে যেটা আলোর প্রত্যক্ষ প্রয়োজন নাই, আলোর প্রয়োজন নাই, প্রত্যক্ষ কোনো আলোর প্রয়োজন নাই, এই জিনিসটা একটু মাথায় রাখো। কাকে বলে এটার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এখন কথা হচ্ছে যে এই দুইটা পর্যায়ে কোনটাতে কি ঘটে এইটা আমরা একটু ডিটেইলস এখন একটু করব, ঠিক আছে। আলোক নির্ভর পর্যায়ে কি ঘটে এবং আলোক নিরপেক্ষ পর্যায়ে কি ঘটে। ওকে, একটু মাথায় রাখো সবাই, ঠিক আছে।
আলোক নির্ভর পর্যায়ে যেটা, এখানে আমি তিনটা পয়েন্ট বলে দিচ্ছি। যদি কখনো তোমাদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি ব্যাখ্যা করা আসে, তাহলে কিন্তু সামারি করে তুমি এই পয়েন্টগুলো মনে রাখতে পারলে সহজে ব্যাখ্যা লিখতে পারবা। এছাড়াও আলাদাভাবে সৃজনশীল প্রশ্নে আলোক নির্ভর পর্যায়ে কি ব্যাখ্যা করো, আলোক নিরপেক্ষ পর্যায়ে কি ঘটে সালোক সংশ্লেষণ সেটা ব্যাখ্যা করো, পরীক্ষায় প্রায় আসে। সুতরাং এই দুইটা আমাদের ভালো মতো একটু শিখতে হবে, তাহলে পুরো সালোক প্রক্রিয়া তোমাদের জন্য ইজি হয়ে যাবে। আলোক নির্ভর পর্যায়ে আমি মাত্র তিনটা পয়েন্ট বলে দেবো, এই তিনটা পয়েন্ট তুমি মাথায় রাখবা, তাহলে দেখো সহজে তুমি এখান থেকে কোশ্চেন আনসার করতে পারছো। এক নম্বর যেটা আছে, এই পর্যায়ে তোমার আছে যে মূলত এটিপি ও NADPH+H+ উৎপন্ন হয়। NADPH+, এটিপির ফুল ফর্ম আমরা সবাই জানি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, বাট এই যে NADPH+H+ এর ফুল ফর্ম আছে যে নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, বাট এটা রিডিউস বা বিজারিত অবস্থায় থাকে। ওকে, এই যে দুইটা জিনিস আমরা এখন দেখলাম না, এটিপি এবং NADPH+H+, এই দুইটাকে এক করতে কি বলা জানো? আত্তীকরণ শক্তি। আত্তীকরণ শক্তি, আত্তীকরণ শক্তি। আচ্ছা, এই দুইটা আকারে মূলত সালোক সংশ্লেষণ প্রক্রিয়া লাইট ডিপেন্ডেন্ট বা আলোক নির্ভর পর্যায়ে তোমার কাছে শক্তিগুলো জমা হয়ে যায়। যে উদ্ভিদ রাসায়নিক সূর্যের আলো যে শক্তিটা পাতায় অবস্থিত থাইলাকয়েডের ভিতরে যে রিসিভ করে, এইটা কিন্তু এটিপি এবং NADPH+ আকারে তারা হচ্ছে কি করে রাখে, জমা করে রাখে। তার মানে এই দুইটা জিনিস মূলত হচ্ছে যে তৈরি হয়, এই দুইটা জিনিস প্রথমে আলোক নির্ভর পর্যায়ে কি হয়, তৈরি হয়। এই যেটা মাথায় রাখো। এখন এটিপি তৈরি যে বিক্রিয়া, এটা কিন্তু আমরা আলাদাভাবে এর আগে একটু দেখে আসছি যে ADP এর সাথে আমরা যে ফটোফসফোরাইলেশন এই কথাটা একটু আগে বলছিলাম না, যে ফসফোরাইলেশন মানে ফসফেট গ্রুপ যুক্ত হয়, বাট সূর্যের আলোর উপস্থিতিতে যদি ফসফোরাইলেশন ঘটে সেটাকে কি বলা হয়? ফটোফসফোরাইলেশন। ওকে, তাহলে আলোক নির্ভর পর্যায়ে প্রথমে এটিপি NADPH+ তৈরি হয়, বাট এটিপি তৈরি হয় যে প্রক্রিয়া সেটাকে বলা হয় ফটোফসফোরাইলেশন। ফটোফসফোরাইলেশন কাকে বলে? আলোর উপস্থিতিতে ADP এর সাথে এখনো অজৈব ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরির যে প্রক্রিয়া, এটাকে বলা হয় মূলত ফটোফসফোরাইলেশন। মূলত ফসফেট গ্রুপ যুক্ত হচ্ছে তাই ফসফোরাইলেশন, বাট আলোর উপস্থিতি ঘটে, এই জন্য এটার নাম হচ্ছে ফটোফসফোরাইলেশন। এটা হচ্ছে যে আমাদের আরেকটা পয়েন্ট, এটা একটু ভালো করে বর্ণনা করে লিখে দিতে পারলেই হয়ে যাবে। তিন নম্বর যে পয়েন্ট আছে সেটা হলো পানির ফটোলাইসিস। পানির ফটোলাইসিস, এটাকে আরো একটা নামে ডাকা হয়, লাইসিস মানে ভেঙে ফেলা, মনে রাখবা। আর ফটো মানে আলো, তাহলে আলোর উপস্থিতিতে পানি ভেঙে যাওয়া, এটাকে বলা হয় পানি ফটোলাইসিস, বা পানির সালোক বিভাজন বলা হয়। পানির সালোক বিভাজন, পানির সালোক বিভাজন, এই জিনিসটা একটু মাথায় রাখবে, এটাকে কি বলা হয়? পানির সালোক বিভাজন। এখন কথা হচ্ছে যে পানি ভেঙে কি হয়? আমরা তো সকলেই জানি পানির সংকেত হচ্ছে যে H2O, পানিতে হাইড্রোজেন আর অক্সিজেন আছে। যদি পানি ভাঙে তখন তাহলে হাইড্রোজেন আর অক্সিজেনই তো পাওয়ার কথা, তাই না? একদমই সহজ আছে। তাহলে পানি ভেঙে যাওয়াটাই হলো লাইসিস বা ফটোলাইসিস। যেহেতু আলোর উপস্থিতিতে পানি ভাঙে, এই জন্য এটাকে আমরা বলবো ফটোলাইসিস। আর আলোর উপস্থিতি যখন পানি ভাঙে, তাদেরকে হাইড্রোজেন, অক্সিজেন আর ইলেকট্রন পাওয়ার কথা। যেহেতু ইলেকট্রনটা আলাদা করে দেবো, এই জন্য আমরা হাইড্রোজেনটাকে হাইড্রোজেন গ্যাস আকারে লিখে প্রোটন আকারে লিখি। তাহলে হাইড্রোজেন বা প্রোটন পাবো আমরা, আর এখান থেকে পাবো হলো অক্সিজেন, আর পাবো হচ্ছে যে ইলেকট্রন। বাট দুইটা প্রোটন, তাহলে দুইটা ইলেকট্রন, আর ব্যালেন্সিং করার জন্য আমি অক্সিজেনটাকে একটু হাফ দিয়েছি। দুই পানি ভাঙলে আমাদের আর এই ঝামেলাটা করা লাগতো না। তার মানে দেখো এখানে দুইটা হাইড্রোজেন আছে, ব্যালেন্সিং ঠিক আছে, একটা অক্সিজেন আছে, আমি O2 গ্যাস লিখছি, তো এই যে হাফ দিয়ে গুণ করে একটা অক্সিজেন বানাই নিয়েছি, কারণ দুই আর দুই কেটে যাচ্ছে। ওকে, আর এই যে প্রোটন লিখছি, এই জন্য দুইটা ইলেকট্রন আলাদা করে দিয়েছি। তাহলে আমরা প্রোটন পাবো, অক্সিজেন পাবো, আর ইলেকট্রন পাবো। তোমাদের বই হাইড্রোজেন, অক্সিজেন আর ইলেকট্রন লিখা আছে, বাট অ্যাকচুয়ালি ইলেকট্রনটা আলাদা করলে হাইড্রোজেন গ্যাস আর পাওয়া যাবে না, এখান থেকে আমরা প্রোটন লিখব। ওকে, বাট এমসিকিউ তে যদি আসে যে পানি ভেঙে কি কি পাওয়া যায়, তাহলে হাইড্রোজেন, অক্সিজেন, ইলেকট্রন তুমি এগুলো লিখতে পারবে, বহুপদীতে দিতে পারবে। ওকে, তাহলে পানির ফটোলাইসিস এইটা ঘটার জন্য কিন্তু এখানে ম্যাঙ্গানিজ আর ক্লোরাইড আয়নের প্রয়োজন হয়। আলো তো ডেফিনেটলি প্রয়োজন, আর এছাড়াও দুইটা আয়ন, একটা হচ্ছে ম্যাঙ্গানিজ আর একটা হচ্ছে ক্লোরাইড। ওকে, তাহলে ম্যাঙ্গানিজ আয়ন আর ক্লোরাইড আয়ন, এই দুইটা আয়নের কি হয়, প্রয়োজন হয় এইটা ভাঙার জন্য। ওকে, এখন কথা হচ্ছে তাহলে আলোক নির্ভর পর্যায়ে কি কি ঘটে, এটা কিন্তু সামারি করে আমরা পড়ে ফেলছে। এখন যদি তোমার পরীক্ষায় কখনো সালোক সংশ্লেষণের আলোক নির্ভর পর্যায়ে ব্যাখ্যা করা আসে, তোমার এভাবে পয়েন্ট করা দরকার না, বাট ভালোভাবে তুমি কিন্তু এই পয়েন্টগুলো মনে রাখতে পারলে বলার কথা। আমি জাস্ট সহজে পয়েন্টগুলো যাতে মনে থাকে এই জন্য একটু সহজ করে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? এরপরে আমরা যে জিনিসটা একটু পড়বো সেটা হচ্ছে যে সালোক সংশ্লেষণের যে আলোক নিরপেক্ষ পর্যায়ে, এইখানে আলোক অত্যন্ত প্রয়োজন হয়, এখানে অ্যাকচুয়ালি কি ঘটে একটা বেসিক জিনিস একটু মাথার মধ্যে গেঁথে নাও, যে আলোক নিরপেক্ষ যে পর্যায়টা, এখানে অ্যাকচুয়ালি আলোক নির্ভর পর্যায়ে যে শক্তিগুলো উৎপন্ন হয়েছে, ওই শক্তি ব্যবহার করে কার্বন ডাই অক্সাইড বিচরণের মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়। তাহলে আলোক নিরপেক্ষ পর্যায়ে
যে শক্তি উৎপন্ন হয়েছে ওই উৎপন্ন শক্তি ব্যবহার করে আলোক নিরপেক্ষ পর্যায়ে উৎপন্ন শক্তি ব্যবহার করে আলোক নিরপেক্ষ পর্যায়ে উৎপন্ন শক্তি ব্যবহার করে কার্বন ডাই অক্সাইড বিজারণের মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য ওইটা অ্যাকচুয়ালি আলোক নিরপেক্ষ পর্যায়ে উৎপন্ন হয়। শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন হয়। শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন হয়। তাহলে মূল বেসিকটা আমরা কি মনে রাখবো, যে আলোক নিরপেক্ষ পর্যায়ে কি ঘটে, আলোক নির্ভর পর্যায়ে যে শক্তি উৎপন্ন হয়েছে, সূর্যের শক্তিটা রাসায়নিক শক্তিতে কনভার্ট হয়েছে, ওই শক্তিটা ব্যবহার করে উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড বিজারণের মাধ্যমে শর্করা জাতীয় খাদ্যটা কি করবে, উৎপন্ন করবে। খুবই সিম্পল একটা বেসিক। এখন কথা হচ্ছে যে এই যে কার্বন ডাই অক্সাইড বিজারণের কথা বললো না, এই কার্বন ডাই অক্সাইড বিজারণ হচ্ছে যে এক এক উদ্ভিদে এক এক রকম ভাবে হয়ে থাকে। এই কার্বন ডাই অক্সাইড বিজারণ যেহেতু এক এক উদ্ভিদে এক এক রকম ভাবে হয়ে থাকে, এই কার্বন ডাই অক্সাইড বিজারণ অ্যাকচুয়ালি তিন ভাবে হতে পারে। কার্বন ডাই অক্সাইড বিজারণ কয়ভাবে হতে পারে, তিন ভাবে হতে পারে। এইটা আমরা এখন একটু শিখবো যে কার্বন ডাই অক্সাইড বিজারণ তিন ভাবে কি ভাবে হতে পারে অ্যাকচুয়ালি। হ্যাঁ, এই কার্বন ডাই অক্সাইড বিজারণ অ্যাকচুয়ালি তিন ভাবে হতে পারে। কি এটা তোমরা এর আগে একটু পড়েছো, একটু খেয়াল করে বুঝতে পারবে, একদমই সহজ। কার্বন ডাই অক্সাইড বিজারণ তিন ভাবে হতে পারে। এক নম্বর হচ্ছে যে ক্যালভিন চক্র। এক নম্বর কি, ক্যালভিন চক্র। মাথায় রাখো, এক নম্বর হচ্ছে ক্যালভিন চক্র। বিজ্ঞানী ক্যালভিন ও তার সহযোগীরা এই চক্রটা আবিষ্কার করছেন, এইজন্য এটার নাম হলো ক্যালভিন চক্র। এটার অল্টারনেটিভ একটা নাম আছে, সেটা হলো C3 চক্র। কেন C3 আমি ডিটেইলস এটা বুঝাবো, ঠিক আছে? তাহলে তোমার হচ্ছে যে ক্যালভিন চক্র, এই জিনিসটা কি মাথায় থাকবে? ওকে, তাহলে কার্বন ডাই অক্সাইড বিজারণের গতিপথ অ্যাকচুয়ালি তিন প্রকার। এক নম্বর হচ্ছে ক্যালভিন চক্র, এটা একটা হলো C3 চক্র, ক্যালভিন চক্র আর C3 চক্র। ওকে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে হ্যাস ও স্ল্যাক চক্র। তাহলে প্রথমে আমরা ক্যালভিন চক্রটা একটু পড়ে ফেললাম। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে হ্যাস ও স্ল্যাক চক্র। হ্যাস ও স্ল্যাক চক্র, এটার অল্টারনেটিভ একটা নাম আছে, সেটা হলো C4 চক্র। কেন C4 বলা হয় সেটা আমরা একটু ডিটেইলসে শিখব, ঠিক আছে? হ্যাস ও স্ল্যাক চক্র। আর একটা আছে CAM। এটাকে বলা হয় ক্রেসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম। ক্রেসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম বা ক্যাম বলা হয় সংক্ষেপে। ক্রেসুলেসিয়ান অ্যাসিড বিপাকও বলা হয় বাংলায় এটাকে। ওকে, তাহলে আলোক নিরপেক্ষ পর্যায়ে মেইনলি কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়, শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন হয়। এই কার্বন ডাই অক্সাইড বিজারণ আবার এক এক উদ্ভিদে এক এক রকম ভাবে হয়ে থাকে। কিছু উদ্ভিদ আছে ক্যালভিন চক্রের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড বিজারণটা সম্পন্ন হয়, এন্ড দেন সেখানে শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়। তারপর কিছু উদ্ভিদ আছে যাদের হ্যাস ও স্ল্যাক চক্রের মাধ্যমে কার্বন ডাই অক্সাইডটা বিজারিত হয়ে শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়। আর কিছু উদ্ভিদ আছে ক্যাম চক্র বা ক্রেসুলেসিয়াস বিভাগের মাধ্যমে হয়ে থাকে। তা আমরা সাধারণত আশপাশে যে সকল উদ্ভিদ দেখি, যেমন কাঁঠাল, লিচু বা অন্যান্য উদ্ভিদ, সেগুলো সাধারণত ক্যালভিন চক্রের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড বিজারিত করে শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে। বাট হ্যাস ও স্ল্যাক চক্র এইটা ঘটে ঘাস জাতীয় উদ্ভিদ, যেমন মুথা ঘাস, অ্যামারান্থাস ঘাস বা নটে ঘাস, অথবা তোমার আছে যেমন আখ, ভুট্টা, এগুলো সবই ঘাস জাতীয় উদ্ভিদ। এই সকল উদ্ভিদে সাধারণত C4 চক্র বা হ্যাস ও স্ল্যাক চক্রের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়। এখান থেকে প্রায় কোশ্চেন আসে MCQ এ, এগুলো আমরা ডিটেইলসে একটু পরে পড়বো। এরপর আছে যে ক্যাম চক্র। এটা কোথায় ঘটে? এটা ঘটে সাধারণত মরুজ উদ্ভিদে। মরুভূমিতে যে উদ্ভিদগুলো আছে, ক্যাকটাস দেখছো না, ওটা একদম মরুজ উদ্ভিদ। এদের ক্ষেত্রে আছে যে ক্রেসুলেসিয়াস মেটাবলিজম, এইটার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়। তাহলে কার্বন ডাই অক্সাইডের বিজারণ এইটা হলো আলোক নিরপেক্ষ পর্যায়ের মেইন বেসিক। বাট এটা এক এক উদ্ভিদে এক রকম হবে, তিনটাই যে এক উদ্ভিদে ঘটবে এরকম না, কিন্তু এক এক উদ্ভিদে এখান থেকে যে কোনো একটা করে ঘটনার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড বিজারণের মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়। এই হচ্ছে যে পুরো সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটার একটা সামারি, যেটা বিজ্ঞানী ব্ল্যাকম্যান 1905 সালে দুই ভাগে বিভক্ত করছে। আমি জাস্ট তোমাদের পুরো প্রক্রিয়াটাকে একটু সামারি করে দেওয়ার চেষ্টা করলাম, যেটা তুমি মাথায় রাখতে পারলে এখান থেকে তুমি বর্ণনা করে কোশ্চেন সহজে অ্যান্সার করতে পারবে, ঠিক আছে? এই জিনিসটা তোমরা একটু খাতায় তুলে নোট করে ফেলতে পারো, অনেক কাজে লাগবে আশা করি। ওকে, এরপরে আমরা যে টপিকটা পড়বো, এই যে টপিক ক্যালভিন চক্র আর হ্যাস ও স্ল্যাক চক্র, যেটা আলোক নিরপেক্ষ পর্যায়ে ঘটে থাকে, এইটার একটু ডিটেইলস কিছু জানা দরকার আমাদের। এই জন্য আমি এখন এই স্লাইডে তোমার ওই জিনিসগুলো লিখে দিই, যে এই জিনিসগুলো আমাদের একটু জানা দরকার। প্রথমে ক্যালভিন চক্র যেটা আছে, নাম শুনেই বোঝা যাচ্ছে ক্যালভিন চক্র কেন নাম আছে। বিজ্ঞানী আবিষ্কারক ক্যালভিন এইটার নাম অনুসারে মূলত এই চক্রটার নাম দিয়েছে ক্যালভিন চক্র। এটাকে ব্যানসন চক্র বা বেসন চক্র নামেও ডাকা হয়ে থাকে। তাহলে অল্টারনেটিভ কিছু নাম আছে, ঠিক আছে? ব্যানসন বা বেসাম চক্র বলা হয়ে থাকে, এই আসতে পারে। আবিষ্কার করেছে বিজ্ঞানী ক্যালভিন। এই চক্রটা আবিষ্কার করার জন্য বিজ্ঞানী ক্যালভিন 1961 সালে নোবেল পুরস্কার পাইছে।
বিজ্ঞানী কেলভিন 1961 সালে এই চক্র আবিষ্কারের জন্য কি পাইছে নোবেল পুরস্কার। এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ হতে পারে, বাট এখানে আমাদের কিছু পয়েন্ট মাথায় রাখতে হবে যে কেলভিন চক্রে অ্যাকচুয়ালি কি কি ঘটে। মনে রাখবা কেলভিন চক্রে তোমার হচ্ছে যে মূলত যে এখানে কিন্তু অনেকগুলো রাসায়নিক বিক্রিয়া ঘটে স্টেপ বাই স্টেপ। আমাদের অত ডিটেইলস 9 10 এর জন্য ইম্পর্টেন্ট না, বাট কিছু ইম্পর্টেন্ট কথা আমাদের মনে রাখতে হবে, সেগুলো আমি লিখে দিয়েছি তোমাদের। কেলভিন চক্রে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যে প্রথম স্টেবল বা স্থায়ী পদার্থ তৈরি হয় সেটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে প্রথম স্থায়ী পদার্থ কেলভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থের নাম কি? 3 কার্বন যুক্ত ফসফোগ্লিসারিক অ্যাসিড। ফসফোগ্লিসারিক অ্যাসিড 3 কার্বন যুক্ত ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই নামটা কিন্তু মনে রাখবে, এটাকে সংক্ষেপে 3PGA নামেও ডাকা হয়, মানে 3 কার্বন যুক্ত ফসফোগ্লিসারিক অ্যাসিড। এখন একটা জিনিস বোঝো যে যেহেতু কেলভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থটা হলো 3 কার্বন বিশিষ্ট একটা যৌগ, তাই না? 3 কার্বন বিশিষ্ট একটা যৌগ। এই 3 কার্বন বিশিষ্ট যৌগ তৈরি হয় সর্বপ্রথম স্টেবল পদার্থ হিসেবে। এই জন্য এই চক্রের অল্টারনেটিভ যে নাম সেটা হচ্ছে C3 চক্র। C3 বলতে কার্বন 3টা বা 3টা কার্বনকে মিন করা হয়, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ। এখন বলো যে সকল উদ্ভিদে কেলভিন চক্রের মাধ্যমে তোমার হচ্ছে যে কার্বন ডাই অক্সাইড বিজয়িত সক্রিয় পদার্থ উৎপন্ন হয়, তাদেরকে বলা হয় C3 উদ্ভিদ। তাদেরকে কি বলা হয়? C3 উদ্ভিদ। মনে রাখবে C3 উদ্ভিদ কারা এইটা একটু তোমাদের জানতে হবে। C3 উদ্ভিদ হচ্ছে আমরা আশেপাশে যে সকল উদ্ভিদগুলো সাধারণত দেখতে পাই, আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, এগুলো সব C3 উদ্ভিদ। বাট একটা ব্যতিক্রম আছে, সেটা হলো ধান। ধান কি ঘাস জাতীয় না? অ্যাকচুয়ালি ঘাস জাতীয়, বাট এটা কিন্তু C3 ঘটে, একটু মাথায় রাখবা। আর বাকি যত আছে ঘাস জাতীয় ব্যতীত যত উদ্ভিদ আছে সবার ক্ষেত্রে C3 চক্র ঘটে থাকে বা কেলভিন চক্র ঘটে থাকে, এই জন্য এদেরকে আমরা C3 উদ্ভিদ বলবো। আরেকটা জিনিস মাথায় রাখবা, এই C3 উদ্ভিদে তোমার হচ্ছে যে সালোক সংশ্লেষের হার এই C4 উদ্ভিদের তুলনায় কম, মানে এদের সালোক সংশ্লেষণের হার কম। যদি কখন পরীক্ষায় পার্থক্য আসে তখন এই জিনিসগুলো আমাদের লাগবে না, এই জন্য বললাম সালোক সংশ্লেষণ হার এদের কি কম। এছাড়াও এদের আছে যে ফটো রেসপিরেশন বলে একটা কথা আছে, এই জিনিসটা C3 তে ঘটে না, বাট C4 এ করতে পারে। ওকে, এই জিনিসটা একটু মাথায় রাখবা। আর হচ্ছে যে তোমাদের বইয়ে এর চাইতে বেশি ডিটেইলস দেওয়া নেই, এগুলো পড়লে আপাতত তোমাদের জন্য এনাফ। এগুলো একটু পড়ো, আর বাকি কিছু জিনিস আমি পাঠ্যক্রমের মধ্যে লিখে দেবো, ঠিক আছে? ওকে, তাহলে কেলভিন চক্র আমাদের পড়া শেষ। এবার আমরা একটু হ্যাশ-স্লাগ চক্র জিনিসটা কি এটা একটু পড়বো। এটার আরেকটা আছে C4 চক্র। কেন C4 বলা হয়? নাম শুনে বুঝতে পারছো যে C4 মানে 4 কার্বন, যেমন C3 তে 3 কার্বন বিশিষ্ট প্রথম স্থায়ী পদার্থ তৈরি হয়েছিল, এইজন্য C3 চক্র। হ্যাশ-স্লাগ চক্রে 4 কার্বন বিশিষ্ট প্রথম স্থায়ী পদার্থ তৈরি হয়, এইজন্য এটা নাম হচ্ছে যে তোমার হচ্ছে যে হ্যাশ-স্লাগ চক্র। ওকে, আবিষ্কারক নাম শুনে বোঝা যাচ্ছে বিজ্ঞানী হ্যাশ-স্লাগ। এরপর আছে যে এইটা তাহলে প্রথম স্থায়ী পদার্থের নামটা আমরা একটু মনে রাখবো, প্রথম স্থায়ী পদার্থ। এর যে প্রথম স্থায়ী পদার্থ সেটা হলো 4 কার্বন যুক্ত অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। নামটা মনে রাখবা, অবশ্যই মুখস্থ করতে হবে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এটাতে 4টা কার্বন থাকে, এই জন্য এটাকে বলা হচ্ছে যে C4 উদ্ভিদ। এটাকে কি বলা হয়? C4 উদ্ভিদ। যে এই চক্রটা যে উদ্ভিদে ঘটে তাদেরকে বলা হয় C4 উদ্ভিদ। এই যে C4 বলার রিজনটা কি বুঝতে পারছো? এটাও কিন্তু শর্ট কোশ্চেনে দিতে পারে যে একটা উদ্ভিদকে C3 কেন বলা হচ্ছে, একটা উদ্ভিদকে C4 কেন বলা হচ্ছে, তখন কিন্তু এই উদাহরণটা দিয়ে তুমি তার অ্যানসার করতে পারবে, ঠিক আছে? ওকে, তাহলে C4 উদ্ভিদ কারা, এদের কিছু নাম আমরা একটু শিখে নিই। এটা তোমাদের বইয়ে দেওয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ। C4 উদ্ভিদ কারা? C4 উদ্ভিদ আছে ঘাস গোত্রের বা ঘাস জাতীয় যত উদ্ভিদ আছে তারা আছে যে C4। ঘাস জাতীয় কারা আছে? যেমন তোমার আছে মুথা ঘাস, অ্যামারেন্থাস ঘাস, ঠিক আছে? অ্যামারেন্থাস। এছাড়াও আছে তোমাদের বইয়ে আছে নটি ঘাস। এইগুলো হচ্ছে যে সব ঘাস গোত্র। এছাড়াও আমরা আছে যে আখ, তারপরে ভুট্টা, ঠিক আছে? ভুট্টা, এগুলো সব হচ্ছে যে ঘাস গোত্র। সুতরাং এই সকল উদ্ভিদে এই হ্যাশ-স্লাগ চক্র বা C4 চক্রের মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন হয়। ডেফিনেটলি এগুলোর জন্য আমরা C4 উদ্ভিদ বলবো। এটা এমসিকিউতে দিতে পারে যে নিচের কোনটি C4 উদ্ভিদ, নিচের কোনটি C3 উদ্ভিদ। আর এদের সালোক সংশ্লেষণের হারটা তুলনামূলক C3 উদ্ভিদের চেয়ে বেশি হয়ে থাকে। এদের সালোক সংশ্লেষণের হার বেশি, সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস রেটটা কি বেশি, সালোক সংশ্লেষণের
হার বেশি। মনে থাকবে তাহলে এই জিনিসটা। ওকে, তাহলে এই সালোক সংখ্যার হার C4 উদ্ভিদের তুলনামূলক C3 চাইতে বেশি হয়ে থাকে। এই যে কিছু বেসিক C3 এবং C4 সম্পর্কে, এইগুলো একটু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, মুখস্থ করে ফেলতে হবে, তাহলে সহজে তোমরা এখান থেকে অ্যানসার করতে পারবে। তাহলে আমরা মোটামুটি C3 এবং C4 এর বেসিকটাও ক্লিয়ার করে ফেলাম। এখান থেকে বেশ কিছু MCQ বা শর্ট কোশ্চেন আসার কোশ্চেন হতে পারে, আবার এদিকে বড় কোশ্চেন যেগুলো হতে আসে সেগুলো হতে পারে, এগুলো একটু মনে রাখবো। এখন আমরা এই যে ক্যালভিন চক্র ভার্সেস স্ল্যাক চক্রের মেইন পার্থক্যটা আসলে কি তা হলো সামারি করে যদি আমরা একটু চক করার চেষ্টা করি, তাহলে আমরা সহজে আমরা এই জিনিসটা বুঝতে পারবো। তাহলে আমরা একটা ছকে তোমাদের এই ক্যালভিন চক্র ভার্সেস স্ল্যাক চক্রের মেইন যে পার্থক্যটা এটা একটু লিখে দিছি। এটা যদি কখনো পরীক্ষা আসে তাহলে তুমি এইভাবে লিখে অ্যানসার করতে পারবে। ওকে, তাহলে আমরা একটু এই দুটোর পার্থক্য কি, মেইন পার্থক্যটা একটু পড়ে ফেলি। তাহলে প্রথমে আমরা হচ্ছে যে ক্যালভিন চক্র এইটা, আর তারপরে হ্যাশ ও স্ল্যাক চক্র এটার পার্থক্য আমরা একটু করার চেষ্টা করি। খুবই সিম্পল, তুমি এখান থেকে অনেক কিছুই পার্থক্য আকারে লিখতে পারো, বাট আমরা কিছু যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেই কয়েকটা জিনিস এখানে পার্থক্য আকারে লিখি। অ্যাটলিস্ট 4 থেকে 5টা পার্থক্য তোমাকে জানতে হবে যদি গ নম্বরের সাথে থাকে তার অ্যানসার করার জন্য। তাহলে ক্যালভিন চক্র অলরেডি নাম হচ্ছে C3 চক্র, আর হ্যাশ ও স্ল্যাক চক্রের অল্টারনেটিভ নাম হচ্ছে যে C4 চক্র। এটা আমরা অলরেডি জানি। এখন ক্যালভিন চক্র যেটা আছে এটার প্রথম স্থায়ী পদার্থ এটার প্রথম স্থায়ী পদার্থ কি 3 কার্বনযুক্ত ফসফোগ্লিসারিক অ্যাসিড। একটু আগে কিন্তু আমরা এগুলো শিখে আসি, আমি জাস্ট পার্থক্য করে একটু সাজিয়ে দিয়েছি যাতে তোমাদের লিখতে সুবিধা হয়। ওকে, এরপর আছে যে হ্যাশ ও স্ল্যাক চক্র যেটা আছে এটার প্রথম স্থায়ী পদার্থ হলো 4 কার্বনযুক্ত অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে কি অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই জিনিসটা একটু মাথায় রাখবো। ওকে, এরপর আরেকটা পার্থক্য আমরা লিখতে পারি যে তোমার হচ্ছে যে ক্যালভিন চক্র যেটা আছে এদের সালোক সংশ্লেষণের হার কম। ক্যালভিন চক্রের মাধ্যমে যাদের সংশ্লেষণ ঘটে তুলনামূলক তাদের সালোক সংশ্লেষণের হার কম। তাহলে ডেফিনেটলি এদের ক্ষেত্রে সালোক সংশ্লেষণের হারটা কি হবে, বেশি হবে। এই জিনিসটা মাথায় রেখে সালোক সংশ্লেষণের হারটা কি হবে, বেশি হবে। এরপরে তুমি যদি পার্থক্য লিখতে চাও তারপর উদাহরণ দিয়ে তুমি পার্থক্য লিখতে পারো, যেমন ক্যালভিন চক্র কাদের ঘটে, জাম, কাঁঠাল, যে আশপাশে যে উদ্ভিদগুলো আমরা দেখি সেগুলো এগুলো সব ক্যালভিন চক্রের মাধ্যমে ঘটে। আর তোমার হচ্ছে যে ঘাস জাতীয় যে সকল উদ্ভিদ আছে যেমন তোমার হচ্ছে আখ, ভুট্টা, এরকম আরো একটা উদাহরণ এর আগে আমি বলেছি, ওইগুলো তুমি এখানে লিখে দিতে পারবে ডেফিনেটলি। এটা হচ্ছে যে হ্যাশ ও স্ল্যাক চক্র ঘটে। আরো কয়েকটা জিনিস আমরা এখানে একটু লিখে দিই, যে এটা তোমাদের বইতে আমরা একটা এক্সট্রা আমি লিখে দিচ্ছি, এই জিনিসটা মনে রাখবা। সেটা হচ্ছে যে ক্যালভিন চক্র যেটা আছে সেটা হচ্ছে যে শুধুমাত্র মেসোফিল টিস্যুতে ঘটে থাকে। শুধুমাত্র কোথায় ঘটে থাকে, মেসোফিল। আর এইটা তোমার হচ্ছে মেসোফিল এবং বান্ডল সিপ নামক আরেক ধরনের টিস্যু পাতায় থাকে, সেই দুইটা জায়গায় একসাথে ঘটে থাকে। তাহলে মেসোফিল ও বান্ডল সিপস এই দুই ধরনের টিস্যুতে তোমার হচ্ছে যে একসাথে ঘটে থাকে। ওকে, তাহলে মোটামুটি আমরা হচ্ছে যে এই 4-5টা পার্থক্য একটু মনে রাখবো, যেটা তোমার হ্যাশ ও স্ল্যাক চক্র ক্যালভিন চক্রের মধ্যে পার্থক্য। এটা তোমাদের পরীক্ষায় যদি কখনো গ নম্বরে আসে, এটা গ নম্বরে ডেফিনেটলি আসতে পারে। খ নম্বরে আসলে তো তুমি অবশ্যই শর্ট কোশ্চেন আসলে অবশ্যই 2-3টে পার্থক্য লিখলে আনা, বাট গ তে আসলে মিনিমাম 4 থেকে 5টা পার্থক্য তোমাকে লিখতে হবে, অথবা তুমি 3 মার্ক কিন্তু পাবে না। সুতরাং এই পার্থক্যটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরা একটু লিখে রাখতে পারো এবং এটা একটু মুখস্থ করে নিবা, ঠিক আছে? এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে সালোক সংশ্লেষণের প্রভাব। সালোক সংশ্লেষণ যেহেতু একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া, তাহলে নিশ্চয়ই এর প্রভাব আছে, তাই না? তাহলে এই যে প্রভাব মূলত আসলে কাকে বলে এটা আমাদের একটু জানতে হবে। যে সকল পদার্থগুলা বা যে সকল ভৌত অবস্থা বলতে পারে, তার মানে যে সকল বিষয়বস্তু তোমার হচ্ছে যে একটা বিক্রিয়াকে প্রভাবিত করে, বিক্রিয়ার হারটাকে হয় বাড়িয়ে দিই নয় বিক্রিয়ার হারটাকে কমায় দেয়, এই যে একটা বিক্রিয়ার উপরে প্রভাব বিস্তার করে যে সকল পদার্থ বা যে সকল উপাদান, সেইগুলাকেই মূলত বলা হচ্ছে যে ওই বিক্রিয়ার প্রভাবক, যারা বিক্রিয়ার হারটাকে বাড়িয়ে দেয় না হয় কমায় দেয়। ঠিক সালোক সংশ্লেষণ যে বিক্রিয়াটা আছে, এই সালোক সংশ্লেষণ বিক্রিয়াটা তোমার আছে যে প্রভাব হিসেবে কাজ করে মূলত কোন জিনিস, এইটা আমরা একটু ডিটেইলসে বোঝার চেষ্টা করি। প্রভাব যদি বুঝতে হয় তাহলে আমাদের আগে জানতে হবে প্রভাবকে কয় ভাগে ভাগ করা হয়েছে। প্রভাব আবার দুই প্রকার, ঠিক আছে? একটা হচ্ছে বাহ্যিক প্রভাব আর একটা হচ্ছে যে অভ্যন্তরীণ প্রভাব। অর্থাৎ
কিছু কিছু প্রভাবক আছে যেগুলো উদ্ভিদের ভিতরকার কোনো জিনিস না, বাইরে থেকে ওই সালোকসংশ্লেষণ বিক্রিয়াটাকে কন্ট্রোল করে, সেটাকে আমরা বলবো বাহ্যিক প্রভাব। আর অভ্যন্তরীণ নাম শুনেই বোঝা যাচ্ছে, তার মানে এই সকল উপাদানগুলো উদ্ভিদের অভ্যন্তরে বা ভিতরেই থাকে, সেই ভিতর থেকেই তোরা হচ্ছে যে কি করে এই বিক্রিয়াটাকে কন্ট্রোল করে থাকে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা হচ্ছে যে এই বাহ্যিক প্রভাব হিসেবে কোন কোন উপাদানগুলো কাজ করে এবং তাদের ভূমিকাটা আসলে কি, এগুলো ডিটেইলস। আর হচ্ছে যে অভ্যন্তরীণ প্রভাব হিসেবে কোন কোন উপাদান কাজ করে এবং এদের ভূমিকাটা পুরো সমস্যাটা কি, এটার একটু ডিটেইলস বলার চেষ্টা করব। এখানে তোমাদের অবশ্যই প্রথম কাজ হচ্ছে যে এই প্রভাবগুলোর নাম আগে মুখস্থ করে ফেলা। দেখো এখানে তোমার বাহ্যিক প্রভাব হিসেবে 6টা পয়েন্ট এবং অভ্যন্তরীণ প্রভাব হিসেবে 5টা পয়েন্ট আছে। তোমাদের কাজ কি আগে এই পয়েন্টগুলো মুখস্থ করে ফেলা, ঠিক আছে? তাহলে এই বাহ্যিক প্রভাব যারা বাইরে থেকে সালোকসংশ্লেষণ বিক্রিয়াটাকে প্রভাবিত করে সেটাকে বলে বাহ্যিক প্রভাব। এই বাহ্যিক প্রভাবের মধ্যে এক নম্বর দেওয়া আছে কি, আলো। আমরা জানি আলো হচ্ছে যে সালোকসংশ্লেষণ বিক্রিয়ার একদম কি কম্পোনেন্ট, যেমন এইটা ছাড়া কিন্তু সালোকসংশ্লেষণ বিক্রিয়া ঘটাই সম্ভব না। কারণ আমরা জানি এই সালোকসংশ্লেষণ বিক্রিয়ার যে শক্তি, এটা মূল উৎস হলো সূর্য। সূর্যের আলো থেকে শক্তি যেটা হচ্ছে উদ্ভিদ গ্রহণ করে এবং পরবর্তী রাসায়নিক শক্তিতে কনভার্ট করে, ঠিক আছে? এই আলো কিন্তু সালোকসংশ্লেষণ বিক্রিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও পত্ররন্ধ্র ওপেন হওয়ার জন্য আলো প্রয়োজন আছে, তাই না? এই জন্য আলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাট আমরা জানি যে আমরা দৃশ্যমান যে আলোগুলা দেখতে পাই, মানে কোনো বস্তু দেখতে পাই দৃশ্যমান আলো, মানে এটা কিন্তু 7টা বর্ণ আছে। তোমরা এই ছবিটা পড়ছো না, বেনি, আসহ, কলা, অর্থাৎ বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, এই টোটাল 7টা বর্ণ আলো হয়ে থাকে। এর মধ্যে বেগুনি নীল, এই আলোর ভিতরে বেগুনি নীল আর কমলা, বেগুনি নীল আর কমলা লাল, এই আলোগুলাতে সালোকসংশ্লেষণের হার তুলনামূলক বেশি। এই আলোগুলোতে সালোকসংশ্লেষণ তুলনামূলক বেশি, বুঝে গেছে? আর সবুজ হলুদ এই দুইটা রঙের আলোতে সালোকসংশ্লেষণের হার কম। এমসিকিউ আসলে এটা মনে রাখবা। দৃশ্যমান আলো তরঙ্গদৈর্ঘ্য অ্যাকচুয়ালি 380 থেকে 780 ন্যানোমিটার, বাট তোমাদের বই আছে যে 400 থেকে 480 এবং 680 ন্যানোমিটার একটা রেঞ্জ দেওয়া আছে। 400 থেকে 480 এবং 680 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের রেঞ্জে সাধারণত সালোকসংশ্লেষণের হার বেশি হয়ে থাকে, এই কথাটা বলা আছে। এই যে একটু মাথায় রাখবে, এছাড়া আলো পত্ররন্ধ্র ওপেন করতে কি করে, সাহায্য করে। এই হচ্ছে যে সালোকসংশ্লেষণ করার জন্য আলোর ডিরেক্ট ভূমিকা, ঠিক আছে? এখান থেকে তোমরা একটু এই জিনিসটা মাথায় রাখবে। এর মধ্যে কার্বন ডাইঅক্সাইড, আমরা জানি সালোকসংশ্লেষণ বিক্রিয়া কিন্তু আলোর উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড এবং পানির মধ্যে রিঅ্যাকশনের মাধ্যমে হয়। তাহলে কার্বন ডাইঅক্সাইড ছাড়া তো সালোকসংশ্লেষণ বিক্রিয়া ঘটা পসিবলই না। তাহলে এই জিনিসটা মাথায় রাখবা, ঠিক আছে? কার্বন ডাইঅক্সাইড বায়ুতে কত পার্সেন্ট থাকে এবং পানিতে কত পার্সেন্ট থাকে আগেই কিন্তু আমরা এগুলো বুঝিয়ে দিয়েছি। তাহলে এইগুলো তুমি লিখতে পারবে, ঠিক আছে? এর মধ্যে তাপমাত্রা, মনে রাখবে সালোকসংশ্লেষণ বিক্রিয়া ঘটার জন্য এটা অপটিমাম বা আদর্শ টেম্পারেচার আছে, সেটা হচ্ছে 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। এই টেম্পারেচার তোমাকে মুখস্থ করাই লাগবে, কারণ এটা প্রায় পরীক্ষা এসে থাকে এবং পরীক্ষার জন্য প্রশ্ন ইম্পর্টেন্ট এমসিকিউ হিসাবে, ঠিক আছে? ওকে, তাহলে 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সালোকসংশ্লেষণের আদর্শ তাপমাত্রা। এই তাপমাত্রার নিচে এবং উপরে সাধারণত সালোকসংশ্লেষণের হার খুবই কম হয়, ঠিক আছে? তাহলে 22 থেকে 45 ডিগ্রি এটা হচ্ছে সালোকসংশ্লেষণের আদর্শ তাপমাত্রা। এছাড়া 0 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং 45 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা চলে গেলে সালোকসংশ্লেষণ বিক্রিয়ার হার টোটালি বন্ধ হয়ে যাবে, উপক্রম হয়, ঠিক আছে? এই জিনিসটা একটু মাথায় রাখতে পারো। এরপর হচ্ছে পানি। আমরা জানি সালোকসংশ্লেষণ বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড আর পানি বিক্রিয়া করে, তাহলে পানিও একটা গুরুত্বপূর্ণ উপাদান। এটা ছাড়া বিক্রিয়াটা করাটা পসিবল না, ঠিক আছে? তাহলে সালোকসংশ্লেষণ বিক্রিয়া করার জন্য পানি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর হচ্ছে যে অক্সিজেন। অক্সিজেনটা বিক্রিয়ার হারটাকে আরো বাড়ায় না, ওটা আরো কমায় দেয়। কেন জানো? কারণ সালোকসংশ্লেষণ বিক্রিয়াটা আমরা যখন প্রথম স্লাইডে পড়ছিলাম তখন দেখো এখানে কিন্তু অক্সিজেন তৈরি হচ্ছিল, ঠিক আছে? যেটা তৈরি হবে এই জিনিসটা যদি বেশি পরিমাণে হয়ে থাকে তাহলে কিন্তু বিক্রিয়ার হার অটোমেটিক্যালি কমে যাবে। যেমন আমরা খাবার খাই কি, সে কারণে পেট ভরে গেলে কি আর খাবার খাওয়া সম্ভব না। তাহলে এই বিক্রিয়াটার মাধ্যমে অক্সিজেন তৈরি হচ্ছে। অক্সিজেন যদি পরিবেশে বেশি থাকে তাহলে ডেফিনেটলি অক্সিজেন তৈরির হার বা বিক্রিয়ার হার তখন অটোমেটিক্যালি কমে যাবে, মানে বিক্রিয়াটা কমে যাবে, ঠিক আছে? ওকে, সরাসরি আসলে সালোকসংশ্লেষণ বিক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয় না, বাট ফটো রেসপিরেশন করতে গেলে অক্সিজেনের প্রয়োজন আছে। শুধু মনে রাখবা ফটো রেসপিরেশন এর অক্সিজেনের প্রয়োজন আছে। এবার দেখো খনিজ পদার্থ নামে একটা টপিক আছে। আমরা জানি যে পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো হলো খনিজ পদার্থ, উদ্ভিদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান। বাট মনে রাখবা তোমার ক্লোরোফিলের একটা গুরুত্বপূর্ণ দুইটা গুরুত্বপূর্ণ রাসায়নিক উপাদান আছে। তার মধ্যে একটা হচ্ছে যে তোমার হচ্ছে যে নাইট্রোজেন আর একটা হচ্ছে ম্যাগনেসিয়াম। নাইট্রোজেন আর ম্যাগনেসিয়াম এই দুটো উপাদান আছে ক্লোরোফিলের গুরুত্বপূর্ণ রাসায়নিক উপাদান, এবং ক্লোরোফিল ছাড়া তো তোমার হচ্ছে যে সালোকসংশ্লেষণ বিক্রিয়া করা সম্ভব না। এই জন্য সালোকসংশ্লেষণ বিক্রিয়া করাতে হলে খনিজ উপাদান হিসেবে নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়ামের প্রয়োজন, এটা একটু মাথায় রাখবে। এছাড়াও পটাশিয়াম আয়ন আছে।
পটাশিয়াম আয়নটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কি এটা পত্ররন্ধ্র মানে পাতায় উপস্থিত যে ছিদ্রপথ যেটাতে তোমার কার্বন ডাই অক্সাইড অক্সিজেন গ্যাস আদান প্রদান হয় এইটা ওপেন করতে সাহায্য করে, অর্থাৎ পত্ররন্ধ্র খুলতে কি করে সাহায্য করে, পত্ররন্ধ্র খুলতে সাহায্য করে কোন আয়ন? পটাশিয়াম। পত্ররন্ধ্র খুলতে সাহায্য করে কোন আয়ন? পটাশিয়াম। এটি তো মাথায় রাখো, খুবই গুরুত্বপূর্ণ টপিক। এরপরে অন্যান্য কিছু রাসায়নিক পদার্থ সদস্য অংশ বিক্রিয়ার হারটাকে প্রভাবিত করতে পারে, বিক্রিয়ার বাড়ি বা কমায় দিতে পারে। যেমন কিছু বিষাক্ত পদার্থ আছে যেগুলো সদস্য অংশ বিক্রিয়ার হার কি করতে পারে? কমায় দিতে পারে। এছাড়াও তোমার আছে যে হাইড্রোজেন সালফাইড, তারপরে ক্লোরোফর্ম, তারপরে মিথেন গ্যাস, এইগুলো তোমার কি করে? সদস্য অংশ বিক্রিয়ার হারটাকে সাধারণত কি করে? কমায় দেয়। তারপরে ক্লোরোফর্ম, এগুলো হচ্ছে যে সদস্য অংশ বিক্রিয়ার হারটাকে কি করে দেয়? কমায় দেয়। সুতরাং এই সকল পদার্থটাও দেখো সবসময় বিক্রিয়ায় প্রভাব বিস্তার করে। এখন একটা জিনিস বোঝো, আমরা কিন্তু শেষ করলাম কি? বাহ্যিক প্রভাব। আমরা শেষ করলাম হচ্ছে যে বাহ্যিক প্রভাব। এই বাহ্যিক প্রভাবগুলোর মধ্যে যে পয়েন্টগুলো দেখো, 6টা পয়েন্ট আমি পড়ালাম তোমাদের এখন। এই 6টাই কিন্তু উদ্ভিদের ভিতরকার কোনো উপাদান না, যেটা উদ্ভিদ বাইরে থেকে পাচ্ছে। এই জন্য এদেরকে আমরা কি বলবো? বাহ্যিক প্রভাব। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অভ্যন্তরীণ প্রভাব, যেটা উদ্ভিদের নিজস্ব জিনিস, উদ্ভিদের ভিতরেই থাকে। এই জন্য এদেরকে আমরা বলবো অভ্যন্তরীণ প্রভাব। তার মধ্যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে যে ক্লোরোফিল। ক্লোরোফিলের কিন্তু আমি অলরেডি একটা উপাদান বলে দিয়েছি যে নাইট্রোজেন আর ম্যাগনেসিয়াম, এই দুইটা হচ্ছে যে ক্লোরোফিল তৈরির গুরুত্বপূর্ণ রাসায়নিক পদার্থ। সুতরাং এই দুটো উপাদান ছাড়া ক্লোরোফিল তৈরি হবে না, এটা কিন্তু প্রয়োজন। ওকে, আর ক্লোরোফিল ছাড়া কিন্তু তোমার সবসময় বিক্রিয়া হওয়াটাই পসিবল না, কারণ ক্লোরোফিলে যে রঞ্জক পদার্থটা এইটা মূলত হচ্ছে আলোক শক্তিটাকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করতে মুখ্য ভূমিকা পালন করে থাকে। সুতরাং ক্লোরোফিল দরকার, আর এটা উদ্ভিদের পাতার ভিতরে থাকে। সুতরাং উদ্ভিদের নিজস্ব পাতা, এটাকে আমরা অভ্যন্তরীণ প্রভাব করবো। ঠিক আছে, এরপরে পাতার বয়স ও সংখ্যা। মনে রাখবেন একেবারে কচি পাতা, এটা কিন্তু পরিপূর্ণ সবুজ হয় না, হালকা সবুজ বা একটু হলুদের টাইপের একটা কালার দেয়। আর তোমার হচ্ছে যে একেবারে বয়স্ক পাতা, এটা একটু হলুদ অভাব হয়ে যায়। কিন্তু মধ্যম বয়সী পাতা যারা আছে তারা কিন্তু ভালো সবুজ বর্ণ থাকে, তারপর তাদের ক্লোরোফিলের পরিমাণটা স্বাভাবিকভাবে বেশি থাকে। সুতরাং এই মধ্যম বয়সী যে পাতাগুলো হয় তাদের সালোক সংশ্লেষণের হার তুলনামূলক কচি পাতা এবং বয়স্ক পাতার তুলনায় বেশি। মনে থাকবে জিনিসটা। এবং সংখ্যা, এটা তুমি বোঝো যে উদ্ভিদের পাতার সংখ্যা যত বেশি তত ডেফিনেটলি সালোক সংশ্লেষণের হারও তত বেশি হওয়ার কথা। এই জন্য পাতার বয়স এবং সংখ্যাটা ম্যাটার করে সালোক বিক্রিয়ার জন্য। ঠিক আছে, এরপর শর্করার পরিমাণ। শর্করার পরিমাণ বলতে এখানে মূলত গ্লুকোজ C6H12O6 এটাকে বোঝানো। একটা জিনিস বোঝো, আমি আগেই বলেছি কোন বিক্রিয়ায় যে জিনিসটা তৈরি হয় সেটাকে আমরা উৎপাদ বলি, আর উৎপাদের পরিমাণ যত বেশি থাকে বিক্রিয়া হার অটোমেটিক্যালি তত কমে যায়। যে অক্সিজেন এবং গ্লুকোজ এটা হচ্ছে নেগেটিভ প্রভাব, তার মানে এদের পরিমাণ যত বেশি থাকবে অটোমেটিক্যালি তোমার বিক্রিয়া হার কমে যাবে। গ্লুকোজ সরাসরি বিক্রিয়া তৈরি হচ্ছে, তাহলে এটা উদ্ভিদ যদি বেশি গ্লুকোজ স্টোর করে ফেলায় তাহলে তার অতিরিক্ত গ্লুকোজের প্রয়োজন নেই, তাহলে ডেফিনেটলি উদ্ভিদ সরাসরি বিক্রিয়া হারটাকে কি করবে? কমায় দিবে, যাতে কম গ্লুকোজ তৈরি হয় তখন। ঠিক আছে, এরপরে পটাশিয়াম। পটাশিয়াম আয়ন কি করে? পত্ররন্ধ্র খুলতে কি করে? সাহায্য করে। তাহলে পটাশিয়াম আয়নটা আগেও বলছি তোমার হচ্ছে পটাশিয়াম আয়নটা প্রয়োজন। এরপর এনজাইম। এনজাইম হলো এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ, এটা প্রোটিন জাতীয় পদার্থ যেগুলো তোমার কি করে? বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াকে ডিরেক্টলি প্রভাবিত করে, বিক্রিয়ার হার বা বাড়িয়ে দেয় বা বিক্রিয়াটাকে ঘটাতে সাহায্য করে। বিক্রিয়া নিজে নিজে করতে পারে না বা চায় না অনেক সময়, সেই ক্ষেত্রে এই এনজাইমগুলো কি করে? প্রোব হিসেবে কাজ করে। ঠিক আছে, তাহলে আমরা এনজাইম যেটা আছে এটা অভ্যন্তরীণ কোষের কাজ করে, এটা একটু বুঝছিলাম। তাহলে এই যে এখানে দেখো সরাসরি বিক্রিয়া যে বাহ্যিক এবং অভ্যন্তরীণ দুই ধরনের প্রভাবের ডিটেইলসটা আমরা একটু ক্লিয়ার ভাবে বোঝার চেষ্টা করলাম। এইগুলো যদি তুমি একটু মনে রাখতে পারো তাহলে এখান থেকেও এক ধরনের কোশ্চেন যদি পরীক্ষা কম এসে থাকে যে সরাসরি বিক্রিয়ার প্রভাব বর্ণনা করো, তুমি কিন্তু এটা লিখতে পারো। এটা কিন্তু প্রায় পরীক্ষা এসে থাকে, বোর্ড পরীক্ষা এর আগে আসে, সুতরাং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটু মুখস্থ করে ফেলার চেষ্টা করবা। ঠিক আছে, তাহলে এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে জীব জগতে সালোক সংশ্লেষণের গুরুত্ব। এইটা কিন্তু সৃজনশীলে ঘতে আসার জন্য, সৃজনশীলের ঘ নম্বর কোশ্চেনে আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, প্রায় পরীক্ষা এসে থাকে সরাসরি গুরুত্ব বর্ণনা করো। এখন সরাসরি গুরুত্ব যদি তোমার বর্ণনা করতে হয় তাহলে কিন্তু এটা দিয়ে একটা রচনা লিখে ফেলা সম্ভব, এত গুরুত্বপূর্ণ একটা টপিক এবং অনেক বেশি বর্ণনা করাও সম্ভব। আমি জাস্ট সংক্ষেপে তোমার মনে রাখার জন্য একটা দুইটা পয়েন্ট বলে দিচ্ছি, এটাতে তুমি কিন্তু ঢালাভাবে বর্ণনা করে অনেক কিছু লিখতে পারো। আচ্ছা, একটা জিনিস ভাবো তো, আমরা এই যে সুন্দর করে প্রশ্বাস নিচ্ছি, তাই না? এই যে আমরা যে প্রশ্বাসটা নিচ্ছি এর মাধ্যমে কি নিচ্ছি? মূলত অক্সিজেন, তাই না? এই যে আমরা অক্সিজেন নিচ্ছি, শুধু আমরা মানুষটা কিন্তু অক্সিজেন নিচ্ছি তা না, আমাদের সাথে অন্যান্য যত প্রাণী আছে পরিবেশে সবাই কিন্তু বেঁচে থাকার জন্য অক্সিজেন গ্রহণ করছে পরিবেশ থেকে। এই অক্সিজেন কোথা থেকে পাই বলতো? আমরা এই অক্সিজেনটা পাই মনে হচ্ছে যে সালোক সংশ্লেষণ বিক্রিয়ায় যে অক্সিজেন তৈরি হচ্ছে সেখান থেকে, অর্থাৎ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন উৎপন্ন করে। এই অক্সিজেন আমরা
প্রাণীরা কি করি গ্রহণ করি। তাহলে বলো সালোক সংশ্লেষণ বিক্রিয়া যদি না ঘটতো উদ্ভিদের, তাহলে অক্সিজেন কোথায় পাইতাম? পরিবেশে অক্সিজেন থাকতো না, তখন কিন্তু প্রাণী অক্সিজেনের অভাবে মারা যেত। অর্থাৎ সালোক সংশ্লেষণ বিক্রিয়া না ঘটলে এই পৃথিবীতে কোনো প্রাণীর অস্তিত্বই থাকতো না। সুতরাং সালোক সংশ্লেষণ বিক্রিয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া প্রাণীর অস্তিত্ব টিকে রাখার জন্য, শুধুমাত্র উদ্ভিদের অস্তিত্ব না, প্রাণীর অস্তিত্ব টিকে রাখার জন্য। এরপরে কি? খাদ্য। আমরা অক্সিজেন ছাড়া তো 2 মিনিটও বাঁচতে পারবো না, তাই না? খাদ্য ছাড়া কিন্তু কিছুদিন সার্ভাইভ করা সম্ভব, অক্সিজেন ছাড়া দীর্ঘদিন বা কিছু বেশি সময় সার্ভাইভ করা সম্ভব না। বাট অক্সিজেনের পরে আমাদের গুরুত্বপূর্ণ একটা উপাদান আমাদের প্রাণীর খেতে বেঁচে থাকার জন্য, সেটা হচ্ছে খাদ্য। আমরা কিন্তু উদ্ভিদের মতো সরাসরি নিজের খাদ্য নিজে তৈরি করতে পারি না। উদ্ভিদ যেমন সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করছে, আমরা তো আর পারি না, তাই না? তাহলে আমরা খাদ্যের জন্য কার উপর নির্ভরশীল? আমরা যদি কোনো প্রাণীকেও খেয়ে থাকি, ওই প্রাণী কিন্তু কোনো না কোনো ভাবে আবার উদ্ভিদের উপরে নির্ভরশীল। সুতরাং যে কোনো প্রাণী সরাসরি প্রত্যক্ষ আর তোমার যে পরোক্ষভাবে উদ্ভিদের উপরে খাদ্যের জন্য নির্ভরশীল। আমরা তো উদ্ভিদকেও সরাসরি গ্রহণ করি, তাই না? ইনটেক করি খাদ্য হিসেবে। সুতরাং খাদ্যের জন্য প্রাণীরা উদ্ভিদের উপর নির্ভরশীল, সরাসরি হোক বা সরাসরি বাদে বা প্রত্যক্ষ পরোক্ষ যে কোনো ভাবে হোক না কেন উদ্ভিদের উপর নির্ভরশীল। সুতরাং খাদ্য এবং অক্সিজেন এই দুইটা জিনিস মাথায় রাখবা। প্রাণী বেঁচে থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা উপাদান, একটা হচ্ছে খাদ্য আর হলো অক্সিজেন। এই দুইটা উপাদানই কিন্তু কোত্থেকে আসছে? এই দুটো উপাদানই আসছে যে উদ্ভিদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া থেকে। এছাড়া আমাদের পরিবেশে কার্বন ডাই অক্সাইড অক্সিজেন ব্যালেন্সিং করে থাকে এই সালোক সংশ্লেষণ বিক্রিয়া আমাদের। কারণ আমরা জানি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। কার্বন ডাই অক্সাইড পরিবেশ থেকে যত বেশি গ্রহণ করবে, পরিবেশে কার্বন ডাই অক্সাইড পরিমাণ তত কমে যাবে, পরিবেশ দূষণ বায়ু দূষণের পরিমাণ কিন্তু কমে যাচ্ছে। সুতরাং এই যে কার্বন ডাই অক্সাইডের ব্যালেন্সিং করা পরিবেশ, সেটাও কিন্তু সালোক সংশ্লেষণ বিক্রিয়ার মাধ্যমেই হয়ে থাকে। এছাড়া আমরা উদ্ভিদ থেকে বা সালোক সংশ্লেষণ বিক্রিয়ার যে পরোক্ষ প্রোডাক্ট যে হচ্ছে উদ্ভিদ কিন্তু বেঁচে থাকার জন্য সালোক সংশ্লেষণ ডেফিনেটলি দরকার। ওই উদ্ভিদ থেকে আমরা পরবর্তী আসবাবপত্র, জ্বালানি আরো কত কি তৈরি করছি, তাই না? আমাদের লেখাপড়ার কাগজপত্র এগুলো সবই কিন্তু হচ্ছে যে উদ্ভিদ থেকে এসে থাকে। সুতরাং এই উদ্ভিদের গুরুত্ব কিন্তু আমরা সালোক সংশ্লেষণ বিক্রিয়ার মধ্যে গুরুত্ব মধ্যে লিখতে পারবো। এইভাবে তুমি সুন্দর করে পুরো প্রক্রিয়াটার বর্ণনা যদি ভালোভাবে লিখতে পারো, তাহলে কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার গুরুত্ব হয়ে যাচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এখান থেকে পরীক্ষায় সৃজনশীল কোশ্চেন হয়। সুতরাং এটা একটু ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করবা, ঠিক আছে? আমি আমার মতো করে একটু বোঝানোর চেষ্টা করলাম। এই ছিল আমাদের টোটাল সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা। এইটা আমাদের হচ্ছে যে এই চ্যাপ্টারের অবজেক্ট। তাহলে এখন আমরা যে টপিকটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে যে এই চ্যাপ্টারের সেকেন্ড হাফ, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে শ্বসন প্রক্রিয়া। আচ্ছা, আমরা সকলেই জানি আমাদের বেঁচে থাকার জন্য কিন্তু খাদ্য খাওয়ার প্রয়োজন আছে, তাই না? আমরা সরাসরি খাদ্য তৈরি করতে পারি না, বিধায় খাদ্য খেয়ে থাকি। বিশেষ করে আমরা প্রাণীরা খাদ্য খেয়ে থাকি, অর্থাৎ আমাদের শক্তি উৎপন্নের জন্য মূলত খাদ্য খেতে হয়, তাই না? আমরা কিন্তু খাদ্য খাই শক্তি উৎপন্নের জন্য। তাহলে খাদ্য বস্তু আমাদের বডির ভিতরে যাওয়ার পরে শক্তিতে কনভার্ট হয় যে বিক্রিয়ার মাধ্যমে বা যে প্রক্রিয়ার মাধ্যমে, সেটাকে আমরা বলে থাকি শ্বসন। এটা কি শুধুমাত্র আমাদের জন্য প্রয়োজন? না, এটা উদ্ভিদেরও প্রয়োজন। কারণ উদ্ভিদ যে খাদ্য সালোক সংশ্লেষণ প্রক্রিয়া তৈরি করে, ওইটাই কিন্তু পরবর্তীতে অক্সিজেনের উপস্থিতিতে জারিত হয়ে শক্তিতে রূপান্তর হয় এই শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে। তাহলে আমরা সিম্পলি শ্বসন জিনিসটা কি এটা যদি বলি বা সংজ্ঞায়িত করার চেষ্টা করি, তাহলে শ্বসন হচ্ছে যে খাদ্য থেকে শক্তি উৎপন্নের একটা প্রক্রিয়া। শ্বসন কি? মূলত জীবদেহের খাদ্য থেকে শক্তি উৎপন্ন করে। এর আগে যে সালোক সংশ্লেষণ করছিলাম ওটা কিন্তু শুধুমাত্র উদ্ভিদে করে, আর শ্বসন যেটা আছে এটা উদ্ভিদ এবং প্রাণী দুইটারই হয়। সালোক সংশ্লেষণ শুধুমাত্র দিনের বেলায় ঘটে, আর শ্বসন যেটা আছে এই প্রক্রিয়াটা দিন রাত 24 ঘন্টা কিন্তু এই শ্বসন প্রক্রিয়াটা ঘটে, 24 আওয়ার্স। তার মানে শ্বসন প্রক্রিয়াটা 24 ঘন্টা ঘটে থাকে এবং এটা উদ্ভিদ প্রাণী সবার ঘটে। সালোক সংশ্লেষণ শুধুমাত্র উদ্ভিদের ঘটে, আর শ্বসন প্রক্রিয়া উদ্ভিদ প্রাণী এমনকি অণুজীব যাদের খালি চোখে দেখা যায় না, ব্যাকটেরিয়া, তোমার যে ইস্ট, এইগুলোর ক্ষেত্রেও তোমার এই শ্বসন প্রক্রিয়া ঘটে। এক কথায় যাদের জীবন আছে, যাদের জীবন আছে তাদের ডেফিনেটলি শ্বসন বিক্রিয়া ঘটতেই হবে শক্তি উৎপাদন করার জন্য খাদ্য থেকে। ওকে, তাহলে শ্বসনের সংজ্ঞাটা আমরা প্রথমে একটু করবো, কারণ এটা পরীক্ষায় ক নম্বরে প্রায় আসে। যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীব দেহে খাদ্যবস্তু জারিত হয় কিসের উপস্থিতিতে? মেইনলি অক্সিজেন ছাড়াও হতে পারে, সেই ক্ষেত্রে আমরা সেটাকে অবাধ শোষণ বলি। আর অক্সিজেনের উপস্থিতি যেটা হয় সেটাকে আমরা সবাধ শোষণ বলি। আমরা শ্বসনের যে দুইটা ক্যাটাগরি আছে পড়বো। ওকে, তাহলে শক্তি উৎপন্নের একটা প্রক্রিয়া। শক্তি মূলত এটিপি আকারে উৎপন্ন হয়, পরে এটিপি ভেঙে আমরা সেই শক্তিটা পাই, এটা আমরা ডিটেইলস একটু পড়বো। তাহলে শ্বসন মূলত কি বোঝা গেছে? তাহলে শ্বসন হচ্ছে যে মূলত শক্তি উৎপন্নের একটা প্রক্রিয়া, অর্থাৎ খাদ্য থেকে সরাসরি শক্তি তৈরির যে প্রক্রিয়া, এটাকে বলা হয় শ্বসন। এটা উদ্ভিদেরও ঘটে থাকে, প্রাণীদেরও ঘটে থাকে এবং অণুজীব যেগুলো খালি চোখে দেখা যায় না তাদের ঘটে। এক কথায় যাদের জীবন আছে তাদের শ্বসন ঘটবে। দিন রাত 24 ঘন্টায় শ্বসন বিক্রিয়া ঘটে উদ্ভিদ প্রাণী বা সবার ক্ষেত্রে। ওকে, তাহলে শ্বসন হচ্ছে একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া, শক্তি উৎপাদন হয়। ওকে, এখন আমরা এই শ্বসনের একটু ডিটেইলস পড়বো।
তার আগে আরো কিছু জিনিস একটু জেনে নিই। শ্বসনিক বস্তু নামে একটা জিনিস তোমাদের পরীক্ষায় প্রায় আসে, শ্বসনিক বস্তু। শ্বসনিক বস্তু আবার কি জিনিস? যে সকল পদার্থ থেকে শ্বসন প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে শক্তি উৎপন্ন হতে পারে সরাসরি, তাকে বলা শ্বসনিক বস্তু। মেইন শ্বসনিক বস্তু হচ্ছে গ্লুকোজ, কারণ আমরা জানি গ্লুকোজ চারিদিকে থেকে সরাসরি শক্তি উৎপন্ন হয়। গ্লুকোজ হলো সরল উপাদান C6H12O6, এটা হলো শ্বসনিক বস্তু। এছাড়াও তোমার হচ্ছে যে অ্যামাইনো অ্যাসিড হইতে পারে, অ্যামাইনো অ্যাসিড হইতে পারে শ্বসনিক বস্তু হিসাবে কাজ করতে পারে। এছাড়াও তোমার হচ্ছে যে অ্যামাইনো অ্যাসিডের আরেকটা ভার্সন আছে প্রোটিন, কারণ এগুলো অ্যামাইনো অ্যাসিড মিলে মূলত প্রোটিন বা আমিষ তৈরি হয়। এছাড়াও তোমার হচ্ছে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল বা লিপিড বলতে পারি আমরা এটাকে সংক্ষেপে, লিপিডও শ্বসনিক বস্তু হিসেবে কাজ করতে পারে। মেইনলি গ্লুকোজ, এছাড়াও অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিন বা লিপিড, এগুলো তোমার হচ্ছে যে শ্বসনিক বস্তু হিসেবে কাজ করতে পারে, অর্থাৎ এখান থেকে সরাসরি আমরা শক্তি পেতে পারি। আর এগুলো কিন্তু খাদ্য উপাদান, এখান থেকে আমরা মূলত শক্তি পেয়ে থাকি। তাহলে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে যে আমাদের শ্বসন প্রক্রিয়া কাকে বলে একটু সামারি। এরপর আমরা এখন শ্বসনের প্রকার দেখব, অর্থাৎ শ্বসন কয় প্রকার। অ্যাকচুয়ালি শ্বসন হচ্ছে যে দুই প্রকার, একটা হচ্ছে যে অবাধ শ্বসন আর একটা হচ্ছে সবাধ শ্বসন, বা সবাধ শ্বসন আর অবাধ শ্বসন আমরা বলতে পারি। তাহলে শ্বসন প্রক্রিয়া আছে কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে কি, একটা হচ্ছে যে তোমার সবাধ শ্বসন আর একটা হচ্ছে অবাধ শ্বসন। খুবই গুরুত্বপূর্ণ, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। শ্বসন দুই প্রকার, এক নম্বর হচ্ছে যে সবাধ শ্বসন, ঠিক আছে? শ্বসন বা রেসপিরেশন দুই প্রকার, একটা হচ্ছে সবাধ শ্বসন আর একটা হচ্ছে যে অবাধ শ্বসন। এই যে বাত কথাটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি বাতাস থেকে আসে, ঠিক আছে? তাহলে যাদের শ্বসন ঘটার জন্য বাতাস, বাতাস বলতে এখানে কাকে মিন করছে? এখানে অক্সিজেনটা মিন করছে, ঠিক আছে? তাহলে সবাধ শ্বসনের প্রক্রিয়াটা ঘটার জন্য অক্সিজেন প্রয়োজন, আর অবাধ শ্বসন প্রক্রিয়াটা ঘটার জন্য অক্সিজেন প্রয়োজন নাই। এই হচ্ছে যে মূলত অক্সিজেনের উপর ডিপেন্ড করে, প্রয়োজন আছে কিনা এর উপর ডিপেন্ড করে শ্বসন প্রক্রিয়া দুইটা প্রকার হয়। তাহলে অক্সিজেন প্রয়োজন হয় যে শ্বসন প্রক্রিয়ায়, তাকে কি বলা হয়? সবাধ শ্বসন। আর যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেন প্রয়োজন নাই, অক্সিজেন প্রয়োজন নাই, তাকে কি বলা হয়? অবাধ শ্বসন প্রক্রিয়া বলা হয়। খুবই সিম্পল, সংজ্ঞা যদি আসে কখন তাহলে তুমি এটা লিখে দিবা, যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেন প্রয়োজন তাকে সবাধ শ্বসন বলে, আর যে শ্বসন প্রক্রিয়ায় কোনো অক্সিজেনের প্রয়োজন হয় না তাকে অবাধ শ্বসন বলে, ঠিক আছে? বাট এইটা একটু ডিটেইলস আমাদের পড়া লাগবে। এখান থেকে কি কি কোশ্চেন আসবে জানো? একই কোশ্চেন তিন রকম ভাবে তোমাদের দিতে পারে, আমি কিন্তু তিনটা একটু বোঝানোর চেষ্টা করব, খুব ভালোভাবে বুঝবা। সেটা হচ্ছে যে এই যে সবাধ শ্বসন প্রক্রিয়া, অবাধের তুলনায় এই সবাধ শ্বসন প্রক্রিয়াটা পরীক্ষায় প্রায় এসে থাকে। এই সবাধ শ্বসনের আবার চারটা ধাপ আছে: গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোএসিস্টিভ, ক্রেবস চক্র, ইলেকট্রন বদল। এই চারটা ধাপের ডিটেইলস আমাদের একটু বর্ণনা করা শিখতে হবে। তাহলে এইখান থেকে পরীক্ষায় ফার্স্ট অফ অল যে কোশ্চেনটা আসে, একই কোশ্চেন কিন্তু তিন ভাবে লেখা যেতে পারে, তিন ভাবে পরীক্ষা আসতে পারে, যেটা আসবে সেটাই ডেফিনেটলি তোমার অ্যানসারে লিখতে হবে। তাহলে সবাধ শ্বসন প্রক্রিয়াটা এই চারটা ধাপের বর্ণনা পরীক্ষায় প্রায় বর্ণনা করতে বলে, যে সবাধ শ্বসন প্রক্রিয়াটি সম্পূর্ণ বর্ণনা করো, তখন এই চারটা ধাপের একটু ডিটেইলস লিখে বর্ণনা করতে হবে, ঠিক আছে? পয়েন্ট করে করে এরপর আসতে পারে এই সবাধ শ্বসনের প্রবাহ চিত্র বর্ণনা করো। অর্থাৎ এই চারটা ধাপের মধ্যে তিনটা ধাপটা প্রবাহ আকারে, ফ্লো চার্ট আকারে বর্ণনা করতে হবে। একটু পরে শেখাবো তোমাদের বা দেখাবো, এইটার মাধ্যমে তুমি কিন্তু বর্ণনা করতে পারবে ডেফিনেটলি। খুবই সহজ একটা টপিক, বাট আগে তোমাদের প্রত্যেকটা স্টেপের ডিটেইলসটা একটু মুখস্থ করতে হবে, তাহলে তুমি ওই জিনিসটা বর্ণনা করতে পারবা। এরপরে সবাধ শ্বসন প্রক্রিয়ায় যে উৎপন্ন শক্তি বা এটিপি আছে, এইটার ডিটেইলসটা প্রায় বর্ণনা করতে পারে, এইটাও তোমাদের কিন্তু লিখতে হবে। এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ। আর অবাধ শ্বসন যেটা আছে, এটা দুইটা স্টেপ আছে, এই দুইটা স্টেপটাও আমরা একটু বর্ণনা করা শিখবো, যদি এটা একটু কম পার্ট বাট পরীক্ষায় আসতে পারে, এই জন্য শিখবো। আচ্ছা, তার আগে আমি তোমাদের শ্বসনের বিক্রিয়া যে দুইটা, মানে সবাধ শ্বসন এবং অবাধ শ্বসনের দুইটা বিক্রিয়া, এই দুটো বিক্রিয়াটা একটু ডিটেইলসে শিখে নাও, তারপর আমরা স্টেপগুলো একটু শিখবো, ঠিক আছে? সবাধ শ্বসন যেহেতু অক্সিজেন প্রয়োজন, তা মনে রাখবা শ্বসন তো গ্লুকোজ বা শক্তি, মানে খাদ্য থেকে শক্তি উৎপন্নের প্রক্রিয়া, তার মানে সবাধ শ্বসন বিক্রিয়াটা মূলত হচ্ছে গ্লুকোজের সাথে অক্সিজেনের ঘটবে, ঠিক আছে? তাহলে C6H12O6 এর সাথে 6 অণু অক্সিজেন বিভিন্ন ধরনের এনজাইমের উপস্থিতিতে বিক্রিয়া করে, কারণ বিক্রিয়া করার জন্য প্রভাব দরকার, এনজাইম দরকার। এনজাইমের উপস্থিতিতে বিক্রিয়া করে এখান থেকে 6 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু পানি এবং 38 অণু এটিপি তৈরি হবে। 38 অণু এটিপিতে সাধারণত 686 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। এই জিনিসটা মাথায় রাখবে, ডেন্সিটি দিতে পারে, হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে সবাধ শ্বসন প্রক্রিয়াটা যদি আমরা একটু মনে রাখার চেষ্টা করি, তাহলে এই গ্লুকোজ অক্সিজেনের উপস্থিতি জারিত হয়ে এখান থেকে 6 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু পানি আর 38 অণু এটিপি তৈরি হবে। আর 38 অণু এটিপি থেকে আমরা ওভারঅল কত 686 কিলো ক্যালোরি শক্তি পাবো। ওকে, আর এই সবাধ শ্বসন কাদের ঘটে? উচ্চ শ্রেণীর যে সকল উদ্ভিদ বা প্রাণী আছে বা জীব আছে, তাদের ক্ষেত্রে সাধারণত প্রকৃতপোষী যে সকল জীব আছে, প্রোটিস্টা, ফাঙ্গাস, প্ল্যান্ট, অ্যানিমেল, যে সকল জীব আছে, তাদের ক্ষেত্রে সবাধ শ্বসন। ওকে,
অবাধ শোষণ করছে এককোষী নিম্ন শ্রেণীর জীবের ক্ষেত্রে, সাধারণত অবাধ শোষণ ব্যাকটেরিয়া, ইস্ট এদের ক্ষেত্রে কি ঘটে, অবাধ শোষণ ঘটে থাকে। তাহলে এই যে অবাধ শোষণ প্রক্রিয়া, এইটাকে যদি আমরা একটু সামারি করার চেষ্টা করি, তাহলে এখানেও গ্লুকোজ, বাট এখানে কিন্তু কোনো অক্সিজেন কিন্তু কাজ করবে না, যেহেতু অবাধ শোষণ অক্সিজেন ছাড়া হয়ে থাকে, অক্সিজেন প্রয়োজন নাই, এই কারণে এটা কিন্তু সরাসরি গ্লুকোজ পাবে। ঠিক আছে, সরাসরি গ্লুকোজ ভেঙে এখান থেকে তৈরি হতে পারে কি ইথানল, CH3CH2OH, ইথানল সাথে 2 অণু কার্বন ডাই অক্সাইড, মূলত 2 অণু ইথানল, 2 অণু কার্বন ডাই অক্সাইড, 2 অণু এটিপি, 2 অণু এটিপি থেকে আমরা এখানে 56 কিলো ক্যালোরি শক্তি পাবো। এটিপি এমসিতে আসতে পারে, মনে রাখবা এটিপি 56 কিলো ক্যালোরি। এই যে অবাধ শোষণে ইথানল আর কার্বন ডাই অক্সাইড হলো না, ইথানলই যে তৈরি হবে বিষয়টা এরকম না, এখানে ল্যাকটিক অ্যাসিডও তৈরি হতে পারে, ল্যাকটিক অ্যাসিড। আর যদি ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় তাহলে এখানে কোনো কার্বন ডাই অক্সাইড তৈরি হবে না, শুধু ল্যাকটিক অ্যাসিড আর 2 অণু এটিপি তৈরি হবে। মনে থাকবে যে জিনিসটা, 2 অণু এটিপি বা ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে। তার মানে অবাধ শোষণে আমরা আবার দুইটা বিক্রিয়া পেয়ে গেলাম এখানে, যে গ্লুকোজটা ভাঙবে, বাট এখানে এনজাইম প্রয়োজন আছে ডেফিনেটলি, কারণ এনজাইম ছাড়া তো বিক্রিয়া ঘটবেই না, এনজাইম প্রয়োজন, বাট কোনো অক্সিজেনের প্রয়োজন নাই। তাহলে এই গ্লুকোজ এনজাইমের উপস্থিতিতে ভেঙে ইথানল কার্বন ডাই অক্সাইড এটিপি তৈরি করবে, অথবা ল্যাকটিক অ্যাসিড এটিপি তৈরি হবে, সেক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড হবে না। দেখো কখন কোনটা ঘটে, নরমালি ইস্ট ব্যবহার করে যদি অবাধ শোষণ বা ইস্টে যদি অবাধ শোষণ ঘটে, তাহলে এখানে তৈরি হবে অ্যালকোহল আর কার্বন ডাই অক্সাইড। আর যদি ব্যাকটেরিয়া, যেমন আমরা জানি দই তৈরিতে কিন্তু ব্যাকটেরিয়া প্রয়োজন, তাই না, কারণ ওই দই মূলত এই অবাধ শোষণ ঘটে গ্লুকোজের, দই যে আছে কি অ্যাকচুয়ালি দুধে তোমার আছে যে থাকে ল্যাকটোজ, ওখান থেকে ভেঙে গ্লুকোজ উৎপন্ন হয়, সেটার তোমার ফার্মেন্টেশন ঘটে, মূলত অবাধ শোষণ ঘটে, ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় এবং তারপরে সেখান থেকে দই প্রোডাকশন হয়। ঠিক আছে, ওখানে ল্যাক্টোব্যাসিলাস, ল্যাকটিস, স্ট্রেপ্টোকক্কাস, ল্যাকটিন বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার প্রয়োজন হয়, যেগুলো ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট হয়। তাহলে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে, আর ইস্টের ক্ষেত্রে ইথানল তৈরি হবে। আবার তোমরা যে কেক, পাউরুটি, ফুলাতে ইস্ট ব্যবহার করা, এটা শুনছো না, কেন ইস্ট ব্যবহার করা, এটা কিন্তু শোষণের গুরুত্বপূর্ণ পয়েন্ট, গুরুত্বের ভিতরে এটা আমরা লিখব, বাট আগে থেকে আমি একটু বলে দিছি, ইস্ট এর যদি ব্যবহার করা হয় কেক পটি ফোলার সময় ময়দার সাথে কিন্তু ইস্ট ব্যবহার করা হয়, রেখে দেয় কিছু সময় মাখিয়ে, তাই না, কারণ ইস্ট হচ্ছে যে ওই ময়দা থেকে প্রাপ্ত গ্লুকোজটাকে নিজের মধ্যে ব্যবহার করে ওইটাকে এনজাইম উপস্থিতিতে ভেঙে ইথানল এবং কার্বন ডাই অক্সাইড, এই যে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, কার্বন ডাই অক্সাইড তো গ্যাসে পরিণত, এটা যখন তৈরি হবে এটা উড়ে যাওয়ার চেষ্টা করবে, ময়দাটাকে একটু ফাঁপিয়ে দিবে, এই জন্য কিন্তু মূলত ইস্ট ব্যবহার করে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তার মানে ইস্টে কি ঘটে, অবাধ শোষণ ঘটে, এটা একটু এখান থেকে একটু মনে রাখার চেষ্টা করো। এখন আমরা এই সবাধ শোষণ এবং অবাধ শোষণের তোমার সাথে দুইটা ধাপ একটু ডিটেইলসে পড়ার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, সবাধ শোষণে একটু একটা জিনিস মাথায় রাখো, সবাধ শোষণে তোমার আছে 4টা স্টেপ। কয়টা স্টেপ? 4টা স্টেপ। এক নম্বর হচ্ছে যে গ্লাইকোলাইসিস। লাইসিস কথাটা যেখানেই থাকবে মনে রাখবা যে কোনো কিছু ভেঙে ফেলা বোঝানো হচ্ছে। গ্লাইকো কথাটা দ্বারা গ্লুকোজকে মিন করা আছে, তাহলে গ্লাইকোলাইসিস মানে কি, গ্লুকোজ ভেঙে ফেলা। তার মানে এই প্রক্রিয়ায় এখনো গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হবে। পাইরুভিক অ্যাসিডের সংখ্যাটা একটু মনে রাখবা, এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কি হবে, এখনো গ্লুকোজ ভেঙে গ্লুকোজের সংখ্যা হলো C6H12O6, এটা ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড মানে C3H4O3, এটা হলো পাইরুভিক অ্যাসিডের সংকেত। এটা কিন্তু পরীক্ষা আসতে পারে, এটা অ্যাকচুয়ালি কি পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড। তাহলে গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হওয়া, এই প্রসেসটাকে বলা হচ্ছে যে গ্লাইকোলাইসিস। তাহলে সবাধ শোষণের 4টা স্টেপ মাথায় রাখবা, সবাধ শোষণের কয়টা স্টেপ, 4টা স্টেপ। এক নম্বর কি, গ্লাইকোলাইসিস। এক নম্বর কি, গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস কাকে বলে, এখন গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হতে বলে গ্লাইকোলাইসিস। সেকেন্ড যেটা আছে সেটা হলো অ্যাসিটাইল কোএ তৈরি, প্রত্যেকটা পাইরুভিক অ্যাসিড থেকে একটা একটা করে অ্যাসিটাইল কোএ তৈরি হবে, অ্যাসিটাইল কোএ সৃষ্টি বা তৈরি, এটা হলো সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ যেটা আছে সেটা হচ্ছে যে ক্রেব চক্র, মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ক্রেব চক্র। এই চক্র সবচেয়ে বেশি এটিপি তৈরি, আমরা স্টেপ বাই স্টেপ সেগুলো একটু পরে শিখবো। ক্রেব চক্র। এবং ফোর্থ যেটা আছে সেটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইটিএস বা ইলেকট্রন প্রবাহ তন্ত্র, ঠিক আছে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইটিএস বা ইলেকট্রন প্রবাহ তন্ত্র, এই জিনিসটা আমরা একটু দেখবো। ইটিএস, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ইটিএস। ওকে, এই 4টা স্টেপ কিন্তু তোমার হচ্ছে যে সবাধ শোষণের স্টেপ। এর মধ্যে আমি কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ একটু বলে দিই। ওকে, গ্লাইকোলাইসিস এইটা আছে না, এই গ্লাইকোলাইসিসটা মূলত সাইটোপ্লাজমে ঘটে। গ্লাইকোলাইসিস কোথায় ঘটে, সাইটোপ্লাজমে ঘটে, মনে রাখবেন তো, গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমে ঘটে। আর যে বাকি 3টা স্টেপ আছে এগুলো সব ঘটেছে মাইটোকন্ড্রিয়াতে। কোথায় ঘটে, মাইটোকন্ড্রিয়া।
মাইটোকন্ড্রিয়াতে স্টেবল হয়। মাইটোকন্ড্রিয়া তোমার ম্যাট্রিক্সে, এগুলো মাইটোকন্ড্রিয়া ম্যাট্রিক্সে ঘটে। আর ইটিএস যেটা আছে ইলেকট্রোপোর সিস্টেম, এইটা ঘটে হচ্ছে মাইটোকন্ড্রিয়া তোমার থেকে যে মেমব্রেনটা আছে সেখানে ঘটে থাকে সাধারণত। তার মানে গ্লাইকোলাইসিস ঘটে সাইটোপ্লাজমের ভিতরে, কোষের ভিতরে যে সাইটোপ্লাজম থাকে তার ভিতরে, আর মাইটোকন্ড্রিয়ার ভিতরে ঘটে সাধারণত তোমার হচ্ছে যে অ্যাসিটাইল কোএসিস্টিক, ক্রেবস চক্র এবং ইলেকট্রোপ্রোটন। এই দুইটা জিনিস একটু মাথায় রাখো। আর এই ক্রেবস চক্রে সবচেয়ে বেশি এটিপি তৈরি হয়, টোটাল 24 অণু এটিপি কিন্তু ক্রেবস চক্রে তৈরি হয়। আর ক্রেবস চক্রটা কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়াতে। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে কিন্তু পাওয়ার হাউস বা শক্তি ঘর বলা হয়। এটা কিন্তু তুমি এর আগে পড়ছো তাই না? মাইটোকন্ড্রিয়া পাওয়ার হাউস কেন বলা হয়? এটার অ্যানসার ওইটা যদি শর্ট কোশ্চেন বা খতে কখনো দেই তাহলে তুমি অ্যানসারটা লিখলে কিন্তু হয়ে যাবে। ওকে, তাহলে আমরা যে এখন যেটা শেষ করলাম সেটা হচ্ছে সবার শোষণের 4টা স্টেপ। আগে নামগুলো মুখস্থ করো, আমি এরপরে তোমাদের এগুলো ডিটেইলস বুঝাইছি কোন ধাপে কি ঘটে। কারণ যখনই পরীক্ষায় সবার শোষণ প্রক্রিয়া বর্ণনা করা আসবে তখন এই 4টা ধাপের নাম লিখে কোন ধাপে কোথায় ঘটে কি ঘটে এগুলো ডিটেইলস কিন্তু বর্ণনা করা লাগবে, ঠিক আছে? এই জন্য এরপর আমরা একটু অবাধ শোষণের যে 2টা স্টেপ আছে এটা একটু পড়ি। অবাধ শোষণের 2টা স্টেপে প্রথমটা কিন্তু গ্লাইকোলাইসিস। প্রথমটা কি? গ্লাইকোলাইসিস। এই জিনিসটার মাথায় রাখবা। তার মানে সবাদ এবং অবাধ এই 2টা শ্বসনেরই প্রথম ধাপ আছে গ্লাইকোলাইসিস। বাট এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ। গ্লুকোজের অসম্পূর্ণ জারণ, গ্লুকোজের অসম্পূর্ণ জারণ। তাহলে গ্লাইকোলাইসিস এটাকে আমরা অবাধ শোষণের ক্ষেত্রে যে গ্লাইকোলাইসিস এটা হলো গ্লুকোজের অসম্পূর্ণ জারণ। আর সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে পাইরুভিক অ্যাসিডের বিজারণ। অর্থাৎ গ্লাইকোলাইসিস তো আমরা জানি এখন গ্লুকোজ ভেঙে গেলে পাইরুভিক অ্যাসিড, যে পাইরুভিক অ্যাসিডটা তৈরি হবে ওই পাইরুভিক অ্যাসিডের সেকেন্ড স্টেজে বিজারণ করবে। পাইরুভিক অ্যাসিডের বিজারণ, পাইরুভিক অ্যাসিডের বিজারণ ঘটে এখান থেকে হয় ইথানল কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে অথবা ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে। তাহলে পাইরুভিক অ্যাসিডের বিজারণের মাধ্যমে দুইটা জিনিস হতে পারে, ইথানলের সাথে কার্বন ডাইঅক্সাইড হবে, ল্যাকটিক অ্যাসিড যদি হয় সেক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড হবে না। তাহলে এই দুইটা স্টেপ হচ্ছে যে অবাধ শ্বসনের 2টা স্টেপ, গ্লাইকোলাইসিস আর পাইরুভিক অ্যাসিডের বিজারণ। এই দুইটা স্টেপে তোমার হচ্ছে যে অবাধ শোষণ ঘটে। তাহলে অবাধ শোষণ কাদের ঘটে এটা কিন্তু আমি আগেই বলেছি, তো আরেকবার একটু লিখে দিছি। তার মধ্যে কি কি আছে? অবাধ শোষণ ঘটে আছে সাধারণত ব্যাকটেরিয়া এবং ইস্টের ক্ষেত্রে, আরো কিছু আছে ব্যাকটেরিয়া এবং ইস্ট, এই দুইটা একটু মনে রেখো। এই দুইটার ক্ষেত্রে কি ঘটে? অবাধ শোষণ ঘটে। আর উচ্চ শ্রেণীর যত জীব আছে উদ্ভিদ এবং প্রাণী সবার ক্ষেত্রে সাধারণত কি ঘটে? সবাধ শোষণ ঘটে এবং এই প্রক্রিয়াতেই শক্তি উৎপন্ন হয় খাদ্য প্রস্তুত। তাহলে আমরা মোটামুটি শ্বসনের যে প্রক্রিয়া এইটা একটু বোঝার চেষ্টা করলাম, খুবই গুরুত্বপূর্ণ টপিক, এটা একটু মুখস্থ করার চেষ্টা করো, ঠিক আছে? এবার আমরা পড়ব যে এই যে সবাধ শোষণ প্রক্রিয়া যে 4টা স্টেপ আমি তোমাদের একটু বুঝালাম, ওই 4টা স্টেপের একটা প্রবাহ চিত্র বা ফ্লো চার্ট এইটা তোমাদের পরীক্ষায় প্রায় গ নম্বর কোশ্চেনে এসে থাকে। সুতরাং গ নম্বর কোশ্চেনের অ্যানসার করতে হলে এই ফ্লো চার্টটা একটু ভালো করে এখনই তোমাকে বোঝা লাগবে। এই ফ্লো চার্টটা যদি বুঝতে পারো তাহলে তুমি কিন্তু অবশ্যই প্রক্রিয়াটা বর্ণনা করতে কোন ধাপে কি ঘটে না ঘটে কিন্তু এই ফ্লো চার্টে ভালোমতো বোঝা যাবে, ঠিক আছে? এবং কি উৎপন্ন হয় কোন ধাপে, ঠিক আছে? তাহলে আমরা সবাধ শোষণের যে 4টা স্টেপ আছে তার মধ্যে প্রথম যে স্টেপটা আছে সেটা শিখলাম, সেটা কি? গ্লাইকোলাইসিস। এই দেখো এখনো গ্লুকোজ ভেঙে এখানে একটা পাইরুভিক অ্যাসিড আছে, পাইরুভিক অ্যাসিডের সঙ্গে C3H4O3, এইখানে একটা পাইরুভিক অ্যাসিড আছে C3H4O3, ঠিক আছে? এখনো গ্লুকোজ ভেঙে ওভারঅল 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। তাহলে দেখো এইটার দুপাশে দুটো পাইরুভিক অ্যাসিড লিখেছি, তুমি কি করো? গ্লুকোজ দুপাশে দুটো তীর দিয়ে পাইরুভিক অ্যাসিড লেখা। এছাড়া এখানে সরাসরি 4 অণু এটিপি আর 2 অণু NADH2 তৈরি হয়। কোন NADH2? 2 অণু। তার আগে আমি আরেকটা জিনিস একটু বোঝাই দিই, যে তোমার হচ্ছে যে এটিপি হিসাব করব তো আমরা, এই কারণে একটু বেসিক বোঝা দরকার যে একক অণু NADH2 থেকে 3 অণু এটিপি উৎপন্ন হয় কোথায় জানো? কোথায়? সেটা হচ্ছে ইটিএস বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এসে বা সিস্টেমে এসে তোমার হচ্ছে যে এই NADH2 FADH2 GDP গুলো এটিপি তে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে? যে একক অণু NADH2 থেকে 3 অণু এটিপি, একক অণু FADH2 যখন ভাঙবে এখান থেকে তোমার আছে 2 অণু এটিপি হিসাব হবে। আর জিটিপি মূলত এটিপি এর সমপরিমাণ, তারপরে যত অণু জিটিপি তত অণু এটিপি তৈরি। এই বেসিক্যালি মনে রাখবে, এটা কিন্তু এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, তাছাড়াও আমাদের এটিপি হিসাবে করতে কাজে লাগবে। ওকে, তাহলে ফার্স্ট যে স্টেপটা আছে সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস। তাহলে সবাধ শোষণের 4টা স্টেপের মধ্যে ফার্স্ট যে স্টেপ সেটা কি? গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস কি হয়? এখনো গ্লুকোজ ভেঙে তৈরি পাইরুভিক অ্যাসিড, সাথে সাথে আরো কি তৈরি হয়? 4 অণু এটিপি আর 2 অণু NADH2। ওকে, এবার একটু এটিপি হিসাবটা করে ফেলাম, ঠিক আছে? দেখো 4 অণু এটিপি তো আমরা পাচ্ছি, তাই না? 4 অণু এটিপি আমরা সরাসরি পাচ্ছি, 4 অণু এটিপি আমরা সরাসরি পাচ্ছি। এরপরে 2 অণু NADH2 আছে, দেখো তো একক অণু NADH2 থেকে 3 অণু যদি এটিপি হয় তাহলে 2 অণু NADH2 3 2 6 অণু এটিপি,
আর এই প্রক্রিয়াটা ঘটার জন্য 2 ইউনিট টিপি মাইনাস হয়ে যায়, মানে 2 টিপি খরচ হয়ে যায়। তাহলে যদি 2 ইউনিট টিপি খরচ হয়ে যায় প্রক্রিয়াটা ঘটার জন্য, নিট এটিপি কত থাকছে বলতো? প্রথমে তৈরি হচ্ছে 4 অণু এবং 6 অণু, তো 10 অণু, তারপরে 2 অণু খরচ হয়ে গেলে নিট এটিপি পাবো আমরা কত অণু? 8 অণু। নিট এটিপি পাবো আমরা কত অণু? 8 অণু। তার মানে এই প্রক্রিয়ায় টোটাল 8 অণু এটিপি তৈরি হয়। তাহলে একটু সামারি করার চেষ্টা করি, একটু খেয়াল করো যে কখন যদি এমসিকিউ আসে গ্লাইকোলাইসিস স্টেপটাতে কত এটিপি তৈরি হয়, তাহলে অ্যানসার হবে 8 অণু এটিপি। আর যদি বলে গ্লাইকোলাইসিস কি, তাহলে যে গ্লুকোজ ভেঙে তুমি পাইরুভিক অ্যাসিড হয়, সেটা থেকে হচ্ছে সরাসরি 4 অণু এটিপি 2 অণু NADH2, যেটা ভেঙে পরবর্তীতে ATS এ এটিপিতে কনভার্ট হবে। তাহলে নিট এটিপি আমরা এখানে পাবো 8 অণু। টোটাল হচ্ছে 10 অণু, বাট 2 অণু যেহেতু ব্যয় হয়ে যাচ্ছে এই জন্য নিট থাকবে কত? 8 অণু। এটা কিন্তু শখের মাধ্যমেও লেখার প্রয়োজন আছে, আমরা ওটা একটু শিখবো, ওটা পরীক্ষায় আসে। প্রথম স্টেপ কমেন্ট না, সেকেন্ড স্টেপ আছে সেটা হচ্ছে যে অ্যাসিটাইল কোএসিস্টিন। কোথেকে তৈরি হবে অ্যাসিটাইল কোয়ে? এই যে পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে না, এই পাইরুভিক অ্যাসিড গুলো ভেঙে অ্যাসিটাইল কোয়ে হবে। কেন বলে? এখন গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড ছিল, তাহলে 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে আলাদা আলাদা ভাবে 2 অণু অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে। তাহলে সেকেন্ড যে স্টেপটা আছে সেটা হচ্ছে অ্যাসিটাইল কোএসিস্টিন। কি? অ্যাসিটাইল কোএসিস্টিন। এই দেখো পাইরুভিক অ্যাসিড থেকে কি আছে? অ্যাসিটাইল কোয়ে তৈরি হচ্ছে, তাই না? মনে রাখবে এই পাশে পাইরুভিক অ্যাসিড থেকে যখন অ্যাসিটাইল তৈরি হচ্ছে তখন দেখো পাশাপাশি কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, তাই না? এবং এক অণু NADH2 তৈরি হচ্ছে। তাহলে এই পাশে পাইরুভিক অ্যাসিড থেকে যখন অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে তখন কি হবে? কারণ কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, এক অণু NADH2 তৈরি হবে। তাহলে যদি আমরা এটিপি এর হিসাবটা করার চেষ্টা করি, একটু খেয়াল করো, তাহলে এটিপি কত অণু হচ্ছে বলো তো? এখানে ওভারঅল 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে 2 অণু অ্যাসিটাইল কোয়ে যখন তৈরি হচ্ছে তখন কিন্তু 2 অণু NADH2 তৈরি হচ্ছে, তাই না? 2 অণু NADH2 এক অণু NADH2 3 অণু এটিপি সমপরিমাণ, তাহলে 2 অণু NADH2 3 দুগুণী 6 অণু এটিপি সমপরিমাণ। তাহলে এই যে সেকেন্ড স্টেপটা আছে এখানে আমাদের নিট এটিপি থাকবে কত অণু? 6 অণু। আমাদের নিট এটিপি থাকবে হচ্ছে যে 6 অণু। তাহলে অ্যাসিটাইল কোএসিস্টিন এই থাকবে নিট এটিপি কত অণু? 6 অণু। একটু মাথায় রাখবা, একদমই সিম্পল। তাহলে অ্যাসিটাইল কোএসিস্টিন এই ধাপের বর্ণনার মধ্যে তুমি কি লিখবা? পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোএসিস্টিন, এখানে তোমার হচ্ছে যে সরাসরি 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে 2 অণু অ্যাসিটাইল কোয়ে এবং 2 অণু কার্বন ডাই অক্সাইড 2 অণু NADH2 তৈরি হয়, যে প্রত্যেকটা NADH2 থেকে ATS এ যে পরবর্তীতে 6 অণু এটিপি কনভার্ট হয়, এই জন্য এই হিসাবে নিট এটিপি হচ্ছে 6 অণু। এরপরে আমাদের করতে হচ্ছে ক্রেবস চক্র। থার্ড যে স্টেপটা সেটা হচ্ছে যে ক্রেবস চক্র। ক্রেবস চক্র এখানে কিন্তু অনেক ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটে, বাট অ্যাকচুয়ালি চক্রাকারে বিক্রিয়াগুলো সম্পন্ন হয়, এজন্য এটাকে ক্রেবস চক্র বলে। বিজ্ঞানী ক্রেবস বলছে, বিজ্ঞানী স্যার হ্যান্স ক্রেবস তার অবশ্যই ক্রেবস চক্র দেয়। বাট এই যে একবার ক্রেবস চক্র ঘটলে কি ঘটে, অ্যাকচুয়ালি কি তৈরি হয়, এটা আমাদের একটু বুঝতে হবে, ঠিক আছে? অ্যাসিটাইল কোয়ে হচ্ছে ক্রেবস চক্রের প্রথম পদার্থ। অ্যাসিটাইল কোয়ে থেকে কিন্তু ক্রেবস চক্রটা সম্পন্ন হবে। আর একবার ক্রেবস চক্র সম্পন্ন হলে তোমার 2 অণু কার্বন ডাই অক্সাইড 3 অণু NADH2 এক অণু FADH2 আর এক অণু GTP এর সমপরিমাণ পদার্থ উৎপন্ন হয়। তাহলে কিন্তু এই পাশে অ্যাসিটাইল কোয়ে থেকে একটা ক্রেবস চক্র হলে ও পাশে অ্যাসিটাইল কোয়ে থেকে একটা ক্রেবস চক্র হবে। তাহলে ওভারঅল যদি আমরা হিসাব করি তাহলে দেখো তো 3 আর 3 অণু NADH2 মিলায়ে সব মিলায়ে আমাদের হচ্ছে যে 6 অণু NADH2 আছে না, 6 অণু NADH2 আছে, বুঝবো ভালো করে, ঠিক আছে? এখান থেকে এটি পাবো আমরা। এরপরে FADH2 একটা ক্রেবস চক্র হলে এক অণু তৈরি হয়, তাহলে মোট 2টা ক্রেবস চক্র, তাহলে 2 অণু FADH2 পাবো আমরা। তারপরে GTP একটা ক্রেবস চক্রে এক অণু তৈরি হয়, তাহলে 2টা ক্রেবস চক্রে 2 অণু GTP। এবার আমরা এখান থেকে ATP এর একটা টোটাল হিসাব করে ফেলাই। দেখো এক অণু NADH2 ভেঙে 3 অণু ATP হয়, তাহলে 6 আর 3 গুণ করলে 3 6 18 অণু ATP পাচ্ছি আমরা ওভারঅল 2টা ক্রেবস চক্র মিলায়ে। এরপর হচ্ছে যে FADH2 থেকে 2 অণু করে ATP পাওয়ার কথা, তাহলে 2 দুগুণী 4 অণু ATP পাচ্ছি আমরা। আর GTP কার সমপরিমাণ? ATP এর সমপরিমাণ, তাহলে এখানে 2 অণু GTP আর 2 অণু ATP সব যদি তুমি যোগ করো দেখো যে 24 অণু ATP হয়ে যাচ্ছে। কত অণু? 24 অণু। তাহলে খুবই সিম্পল একটা প্রসেস। আমরা পুরো ক্রেবস চক্রে কত এটিপি পাচ্ছি? 24 অণু এটিপি পাচ্ছি। তাহলে 24 অণু এটিপি ক্রেবস চক্রে তৈরি হচ্ছে, 6 অণু এটিপি অ্যাসিটাইল কোয়ে থেকে তৈরি হচ্ছে, আর 8 অণু এটিপি তৈরি হচ্ছে কোথায়? গ্লাইকোলাইসিসে। তাহলে এই যে 8 6 আর 24 তুমি যোগ করে দেখো টোটাল 38 অণু এটিপি পাবো। কত অণু এটিপি পাবো? টোটাল 38 অণু টোটাল এটিপি। আমরা জানি যে শ্বসন প্রক্রিয়া, সহজ শ্বসন প্রক্রিয়ায় কত অণু এটিপি তৈরি হয়? 38। এই যে আমরা এর আগে ওগুলো পড়ে আসছি যে সহজ শ্বসন প্রক্রিয়ায় টোটাল 38 অণু কি তৈরি হয়? এটিপি তৈরি হয়। এইটার যে হিসাব, এটা কি প্রবাহ চিত্রের মাধ্যমে তোমরা পাইছো? অবশ্যই, কারণ একদমই সহজে আমরা এটা হিসাব করে ফেলতে পারছি। এই প্রবাহ চিত্রটা কিন্তু পরীক্ষা আসতে পারে, তখন তুমি শুধু এটা লিখে দিলে হবে। আমি তোমাদের বোঝানোর জন্য সাইডে অনেক কিছু লিখে একটু বোঝানোর চেষ্টা করলাম, কারণ আমি যে 4টা স্টেপ তোমাদের বলছিলাম এই 4টা স্টেপের বর্ণনা তো পরীক্ষায় লিখতে হবে। এই জন্য মূলত আমি তোমার এই জিনিসটা একটু বুঝাই দিলাম। পরীক্ষা এখান থেকে কোশ্চেন যে কোনো ভাবে হতে পারে, হয় সহজ শ্বসন প্রক্রিয়াটা বর্ণনা করো, এটা দিতে পারে, তখন এই
4টা স্টেপের নাম লিখে প্রত্যেকটা স্টেপের ভিতরে 2 সেকেন্ড করে বর্ণনা লিখবা, বর্ণনার মধ্যে কি লিখবা, এই কোন ধাপে কি তৈরি হচ্ছে এগুলো লিখে দিলেই তখন চিত্রটা লাগবে না। আর যদি বলে সবার শ্বসনের প্রবাহ চিত্র লেখো, তখন শুধু চিত্রটা এঁকে দিলে হলো, চিত্রে যা সেটা লিখলে হবে, তোমাদের বই চিত্রটা দেওয়া আছে ওটা লিখে দিলে, প্র্যাকটিস করতে হবে কিন্তু একবার, না কিন্তু আমরা যে পারবো না, ঠিক আছে। ওকে, এই হচ্ছে যে সবার শ্বসন থেকে কোশ্চেন তোমার আসতে পারে কি সেগুলো। এরপরে টিভি হিসাব টিসব তো আমরা দেখে ফেললাম। আরেকটা জিনিস আসতে পারে যে সবার শ্বসনের আমরা তো 4টা ধাপ দেখলাম, তাই না? আরেকটা কিন্তু লাস্ট স্টেপ, সেটা বর্ণনা বলা হয় ইটিএস, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা সিস্টেম। এটা কিন্তু থাইরয়েড মেমব্রেন হয়ে থাকে, মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন হয়ে থাকে। এইখানে তোমার হচ্ছে যে একটা জিনিস মাথায় রাখবা, এইখানে তোমার বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থগুলো ইলেকট্রন ট্রান্সফারের মাধ্যমে তোমার এই যে আগের ধাপগুলোতে NADH2 FADH2 যেগুলো তৈরি হচ্ছে না, এগুলো এই ATP তে কনভার্ট করে থাকে। তার মানে মূল ATP টা তৈরি হয় কিন্তু ওই ETS এ, ঠিক আছে? এই জিনিসটা একটু মাথায় রাখলে হবে, ঠিক আছে? ইলেকট্রন প্রবাহের মাধ্যমে। ওকে, এবার আমরা যেটা করব, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে যে এই যে সবার শ্বসন, এই কোন ধাপে কোন পদার্থ তৈরি হচ্ছে এবং ব্যয় হচ্ছে, এই টোটাল প্রসেস এবং মোট এটিপি কত তৈরি হচ্ছে, এইটা একটা ছকের মাধ্যমে আমাদের দেখাতে হবে। এটা কিন্তু পরীক্ষায় প্রায় আসে, এটাও তোমার হচ্ছে সৃজনশীলের গ নম্বরের জন্য ইম্পর্টেন্ট। এই সবার শ্বসনের যে 3টা কোশ্চেন বললাম না, 3 ধরনের কোশ্চেন হতে পারে, কনসেপ্ট যদিও একই, 3 ভাবে উপস্থাপন করা লাগে, তার মধ্যে এটা হলো আমাদের থার্ড, যেটা ওটা, ঠিক আছে। তাহলে এই সবার শ্বসনে বিভিন্ন ধাপে উৎপাদিত বস্তুগুলা কি কি, এগুলো আমরা একটু দেখাবো। 3টা ধাপের ডিটেইলস লিখতে হবে। এক নম্বর হচ্ছে গ্লাইকোলাইসিস, 2 নম্বর অ্যাসিডের কোএসিস্ট, 3 নম্বর হচ্ছে ইটিএস এর যে ডিটেইলস, এটা আমাদের ছকের মাধ্যমে দেখানো সাধারণত লাগে না, ঠিক আছে? এই 3টা ডিটেইলস দেখালেই হবে। ওকে, গ্লাইকোলাইসিস একটু আগে কিন্তু আমরা প্রবচিটে পড়ে ফেলাইছি। গ্লাইকোলাইসিস ধাপে তোমার হচ্ছে যে কি হয়, পাইরুভিক অ্যাসিড তৈরি হয় 2 অণু, আর এটিপি 4 অণু, আর 2 অণু তোমার NADH2 তৈরি হয়। দেখো এটিপি অ্যাসিড তৈরি পাইরুভিক অ্যাসিড, কোন গ্লুকোজ ভাঙবে, ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড হবে, 2 অণু NADH প্লাস H প্লাস NADH2 বলতে পারি একবারে, ওটা 4 এটিপি হবে। এর মধ্যে 2 এটিপি না ব্যয় হয়ে যায়, ব্যয় নেগেটিভ থাকে কত অণু, তাহলে 6 আর 2 ওটা হচ্ছে যে 8 অণু এটিপি কিন্তু আমরা পাইছিলাম। দেখো ওইটা একটু ছকের মাধ্যমে দেখেছি, এটা আমরা একটু আগে প্রবচিটে দেখলাম, ওই জিনিসটা এখন একটু ছকের মাধ্যমে দেখা গেছে। এই তাছাড়া কোনো কিছু না, কিন্তু নতুন কোনো বিষয়, ঠিক আছে? একবার বর্ণনা তুমি যদি জানো কোন ধাপে কি ঘটে, ডেফিনেটলি তুমি কিন্তু এটা যে কোনো ভাবে উপস্থাপন করতে পারবে। অ্যাসিটাইল কোএসিস্ট কি হয়, আগে থেকে যে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছে ওইটা থেকে অ্যাসিটাইল কোএ তৈরি হয়। তাহলে এখানে আমাদের আগে থেকে পাইরুভিক অ্যাসিডটা এই অ্যাসিটাইল কোএসিস্টের ধাপে কিন্তু ব্যাক্টেরিয়া বস্তু, ঠিক আছে? আর এই ধাপে কি হয়, নতুন করে অ্যাসিটাইল কোএ তৈরি হবে, 2 অণু পাইরুভিক অ্যাসিড ব্যয় হয়ে 2 অণু অ্যাসিটাইল কোএ তৈরি হবে। এটা তো আগে দেখছিলাম যে 2 অণু পাইরুভিক অ্যাসিড ব্যয় হয়ে 2 অণু অ্যাসিটাইল কোএ, সাথে কি ছিল 2 অণু কার্বন ডাই অক্সাইড আর 2 অণু NADH একসাথে যদি বলি, এই 2 অণু কার্বন ডাই অক্সাইড 2 অণু NADH2 NADH প্লাস H প্লাস, একদমই সিম্পল। কার্বন ডাই অক্সাইড তো নিটের মধ্যে থাকবেই, আর 2 অণু NADH মানে হচ্ছে যে টোটাল 6 অণু এটিপি, দেখো এখানে নিট এটিপি আছে 6, ওটা কিন্তু আমরা যে পেয়েছি। এরপর কেপচকে কি হয়, কেপচকে মূলত প্রথম যে প্রোডাক্টটা ছিল সেটা অ্যাসিটাইল কোএ, এটা থেকেই তো কেপচকের মাধ্যমে এই প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে। তাহলে কেপচকে ব্যয়িত বস্তু হচ্ছে অ্যাসিটাইল কোএ। এই ধাপে ওভারঅল আমরা তো দুইটা কেপচকে একবারে আলাদা আলাদা করে একসাথে করছিলাম, একসাথে যে জিনিসটা এইটি তুমি ছকের মধ্যে লিখে দিলেই কিন্তু হয়ে গেল। টোটাল 4 অণু কার্বন ডাই অক্সাইড, টোটাল 6 অণু NADH2, 2 অণু FADH2 আর 2 অণু এটিপি। এখান থেকে এটিপি হিসাবটা আমি একটু দেখালাম তোমার, 18 অণু 4 অণু আর 2 অণু মিলে 24 অণু এটিপি হবে। তাহলে এইখানে 8 অণু, এইখানে তোমার আছে 6 অণু এটিপি, আর এইখানে তোমার আছে 24 অণু এটিপি। আমরা যদি যোগ করি তাহলে টোটাল 38 অণু এটিপি হিসাবটা কিন্তু আমরা ওভারঅল পেয়ে যাচ্ছি। আর এই ধাপে 2 অণু কার্বন ডাই অক্সাইড, এই ধাপে 4 অণু কার্বন ডাই অক্সাইড, ওভারঅল 6 অণু কার্বন ডাই অক্সাইড হিসাবটা আমরা পেয়ে যাচ্ছি। এই হচ্ছে যে তোমার সবার শ্বসনের উৎপাদিত বস্তু ছকের মাধ্যমে উপস্থাপন, ঠিক আছে? এটা একটু ভালো করে প্র্যাকটিস করো, এটা পরীক্ষায় শেখা খুবই গুরুত্বপূর্ণ টপিক। তাহলে আমাদের মোটামুটি সবার শ্বসন শেষ। এবার একটু অবাধ শ্বসন প্রক্রিয়াটা লিখে, আমি যদিও অবাধ শ্বসন প্রক্রিয়াটা তোমাকে এর আগেই বলে দিয়েছি, অবাধ শ্বসন প্রক্রিয়াটা কোথায় ঘটে কি ঘটে আগেই বলা হয়ে গেছে। এটা 2টা স্টেপ আছে, কোথায় ঘটে, ব্যাকটেরিয়া এবং স্টেপ ঘটে, অবাধ শ্বসনে কি কি তৈরি হয় এটা কিন্তু আগেই বলে দিয়েছি আমি। গ্লাইকোলাইসিস, এটা তোমার হচ্ছে যে অ্যাকচুয়ালি তোমার হচ্ছে যে সবার সাথে গ্লাইকোলাইসিস ওইটার মতোই, জাস্ট পাইরুভিক অ্যাসিডের বিজারণের মাধ্যমে আলটিমেটলি তোমার অ্যালকোহল অথবা ল্যাকটিক অ্যাসিড এটা তৈরি হবে। এই বর্ণনা কিন্তু আগেই বলে দিয়েছি, সুতরাং এখানে নতুন ভাবে আলাদা কোনো কিছু পড়ার নাই। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে প্রভাব। সালোক সংশ্লেষণে ঠিক যেই রকম আমরা হচ্ছে যে প্রভাব করছিলাম, বাহ্যিক এবং অভ্যন্তরীণ 2 ধরনের প্রভাব সাধারণত বিক্রিয়ার হারটাকে প্রভাবিত করছিল। সিমিলার শ্বসনে আমাদের 2 ধরনের প্রভাব আছে, একটা হচ্ছে বাহ্যিক আর একটা হলো অভ্যন্তরীণ প্রভাব। তাহলে প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে বাহ্যিক প্রভাব। তার আগে আমি তোমার একটু একটা জিনিস দেখাই যে প্রভাবগুলো তুমি সহজে কিভাবে মনে রাখবে। আমরা যে শ্বসন বিক্রিয়াটা করছি, তাই না, এই শ্বসন বিক্রিয়াতে তুমি সহজে প্রভাব মনে রাখতে পারবে। শ্বসন বিক্রিয়াটা আমি পুরো একবার লিখি, তাহলে বুঝতে পারবে। এই যে গ্লুকোজ C6 H12O6, এটা 6 অণু অক্সিজেন উপস্থিতিতে ভাঙবে। এখানে বিক্রিয়া করার জন্য বিনোদনের কি দরকার, এনজাইম দরকার। তারপরে এটা 6 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু
অক্সিজেন আর তারপরে আটটি এটিপিতে কনভার্ট হয়েছিল, তাই না? এই হচ্ছে যে তোমার সবার শ্বসন বিক্রিয়া। এখন একটা জিনিস খেয়াল করো, মনে রাখবা যে কোনো বিক্রিয়ায় যে সকল পদার্থগুলো থাকে সবাই কিন্তু এই বিক্রিয়ার একটা প্রভাব, বাট যারা বিক্রিয়া করে আমরা কি বলি বিক্রিয়ক। বিক্রিয়ক যত বেশি থাকবে বিক্রিয়ার হার তত বেশি হবে। অর্থাৎ এই শ্বসন বিক্রিয়ায় বা প্রক্রিয়ার জন্য এই গ্লুকোজ আর অক্সিজেন ধনাত্মক প্রভাব হিসেবে কাজ করে, তার মানে এদের পরিমাণ যত বেশি এই শ্বসনের হারও তত বেশি। তাহলে কিন্তু এই মুখস্থ করা লাগছে না, আমরা কিন্তু দুইটা প্রভাব অলরেডি পেয়েছি, গ্লুকোজ আর কার্বন ডাইঅক্সাইড। গ্লুকোজ হলো অভ্যন্তরীণ প্রভাব, কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদের বাইরের জিনিস, বাহ্যিক প্রভাব। এনজাইম কিন্তু বিক্রিয়া ঘটার জন্য দরকার, তার মানে এনজাইমটাও পজিটিভ প্রভাব হিসেবে কাজ করে। যত এনজাইম বেশি থাকবে বিক্রিয়ার হার তত বেশি। বাট এই যে উৎপাদগুলো না, এই উৎপাদগুলো বিক্রিয়ার হার আরো কমায় দেয়, কারণ বিক্রিয়ার উদ্দেশ্য উৎপাদ তৈরি করা। তাহলে একটা বিক্রিয়া যদি উৎপাদ বেশি তৈরি হয়েছে তাহলে বিক্রিয়া তো আর বেশি প্রয়োজন নাই, তার মানে বিক্রিয়া অটোমেটিক্যালি কমে যাবে। এই জিনিসটা মাথায় রাখবা। তাহলে কার্বন ডাই অক্সাইড ঋণাত্মক প্রভাব আর অক্সিজেন কি সরি এখানে অক্সিজেন না, এখানে তৈরি হচ্ছে যে পানি। কার্বন ডাই অক্সাইড আর সরি কি তৈরি হবে পানি, ঠিক আছে? তাহলে এই দুইটা হচ্ছে যেহেতু উৎপাদ, তাহলে এই দুইটা হচ্ছে যে আমাদের ঋণাত্মক প্রভাব, তার মানে এই দুইটা যত বেশি থাকবে বিক্রিয়ার হার তত কি হবে কমে যাবে। তাহলে কার্বন ডাই অক্সাইড আর পানি এই দুইটা হচ্ছে যে কি প্রভাব ঋণাত্মক প্রভাব, এই দুইটার পরিমাণ যত বেশি থাকবে তোমার হচ্ছে যে বিক্রিয়ার হার তত কমে যাবে। তার মানে এই দুইটাও কিন্তু প্রভাব। তাহলে আমরা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা প্রভাব কিন্তু বিক্রিয়াতে লিখে আছে। তাহলে একটা সিম্পল, এর মধ্যে কোনটা বাহ্যিক অভ্যন্তরীণ একটু লিখলেই হয়ে গেল, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে একটু বাহ্যিক প্রভাবগুলো একটু ডিটেইলস সামারি করে পড়ার চেষ্টা করি। আমাদের প্রথম যে টপিক আছে সেগুলো তাপমাত্রা। মনে রাখবা সালোক সংশ্লেষণের জন্য আদর্শ তাপমাত্রা ছিল 22 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস, আর শ্বসনের জন্য আদর্শ তাপমাত্রা আছে 20 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। মানে 20 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভিতরে শ্বসন বিক্রিয়াটা বেশি ঘটে, এর চাইতে কম বা বেশি তাপমাত্রায় শ্বসন বিক্রিয়া কমে যায়। এই জিনিসটা আমাদের একটা হয়ে গেল। এবার দেখো অক্সিজেন। অক্সিজেন কিন্তু এই বিক্রিয়ার জন্য প্রয়োজন, তার মানে এটা পজিটিভ প্রভাব। যেহেতু এটা বিক্রিয়া, তাহলে অক্সিজেন পরিমাণ যত বেশি শ্বসনের হার তত বেশি হবে। এবার দেখো পানি। পানি কিন্তু উৎপাদ, এই বিক্রিয়া তৈরি হচ্ছে, তাহলে এটা নেগেটিভ প্রভাব। মানে যত বেশি পানি থাকবে শ্বসনের হার তত আরো উল্টা কমে যাবে, ঠিক আছে? এরপর আছে আলো। আলো পত্রঅণু খুলতে সাহায্য করে। যেহেতু এই প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড গ্যাসটা বের হয়ে যাচ্ছে আর অক্সিজেন গ্যাসটা পাতার মধ্যে প্রবেশ করবে, বা আমাদের ক্ষেত্রে আছে যে অক্সিজেন গ্যাসটা আমরা নিব, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে দেব, সুতরাং অক্সিজেন যত বেশি তত বেশি শ্বসন হবে। তা উদ্ভিদের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে উদ্ভিদের তো নাক নাই, মুখ নাই, তাই না? আমাদের পত্রঅন্ত্রের মাধ্যমে অক্সিজেন কার্বন আদান প্রদান, পত্রঅন্ত্র না খোলা থাকলে কিন্তু এগুলো আদান প্রদান হবে না। ডেফিনেটলি আলোটা প্রয়োজন। এবারে কার্বন ডাই অক্সাইড, এটা তো আমরা জানি কার্বন ডাই অক্সাইড কিন্তু হচ্ছে তৈরি হচ্ছে, তার মানে এটা ঋণাত্মক প্রভাবের কাজ করে। যত বেশি কার্বন ডাই অক্সাইড ডেফিনেটলি বিক্রিয়ার হার তত কি হবে কম হবে। তাহলে আমরা বাহ্যিক প্রভাবগুলো একটু পড়ে ফেললাম। এরপর আছে অভ্যন্তরীণ প্রভাব। এক নম্বর হচ্ছে খাদ্যদ্রব্য। খাদ্যদ্রব্য বলতে এখানে কাকে বোঝাচ্ছে জানো? গ্লুকোজটাকে বোঝাচ্ছে। গ্লুকোজ, তাহলে গ্লুকোজ তো বিক্রিয়ক, আমরা জানি বিক্রিয়ক যত বেশি বিক্রিয়ার হার তত বেশি, তার মানে গ্লুকোজ যত বেশি থাকবে তত বেশি শ্বসন বিক্রিয়া হবে, ঠিক আছে? তাহলে সিম্পল। এরপর হচ্ছে উৎসেচক। উৎসেচক মূলত কি হলো? এনজাইম। এনজাইমের বাংলা নামটা হচ্ছে যে উৎসেচক। তাই এনজাইম বিক্রিয়া ঘটাতে সাহায্য করে, তাহলে এনজাইম যত বেশি বিক্রিয়ার হার তত বেশি। এবার হচ্ছে কোষের বয়স। একেবারে তোমার হচ্ছে বয়স্ক কোষে সাধারণত তোমার হচ্ছে যে শ্বসনের হার অনেক কমে যায়। সাধারণত শ্বসনের হার বেশি কোথায় জানো? এখানে মধ্যম বয়সী কোষে তাও না, শ্বসনের হার সাধারণত একটু কম বয়সী কোষে একটু বেশি হয়, কারণ এদের এনার্জি বেশি দরকার, কারণ ওরা বাড়বে আস্তে আস্তে, এই কারণে শ্বসনের হার দেখতে হয় বেশি হয়। এবার অজৈব লবণ মানে খনিজ লবণ যেগুলো, এগুলোকে বোঝানো হচ্ছে পটাশিয়াম, ক্যালসিয়াম, এগুলো তোমার হচ্ছে বিক্রিয়া ঘটাতে বা উদ্ভিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এলিমেন্ট বা কম্পোনেন্ট হিসেবে কাজ করে, এটাও প্রয়োজন। এবার কোষ মধ্যস্থ পানি মানে কোষের ভিতরে উপস্থিত পানি, এটা কিন্তু দেখো নেগেটিভ প্রভাব, কারণ এটা তো যত বেশি পানি বিক্রিয়ার হার অটোমেটিক তত কমে যাবে। তাহলে এই প্রভাব লেখার সময় একটা জিনিস মাথায় রাখবা, বিক্রিয়ক যারা তাদের পরিমাণের সাথে প্রভাব আছে বিক্রিয়ার হারের সম্পর্ক সরাসরি, যত বেশি বিক্রিয়ক বাড়বে মানে বিক্রিয়ার হার তত বাড়বে, বাট উৎপাদ বাড়লে কিন্তু উল্টা আরো বিক্রিয়ার হার কমে যাবে। তাহলে এখান থেকে আমরা সহজে প্রমাণ নিতে পারছি, খুবই সিম্পল একটা প্রসেস। এবার আমরা যেটা টপিক পড়বো খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে যে শ্বসনের গুরুত্ব। সালোক সংশ্লেষণের গুরুত্বের মতো শ্বসনের গুরুত্ব বর্ণনা করো, এটা পরীক্ষায় প্রায় এসে থাকে। এই জিনিসটা আমরা একটু ভালো করে শেখার চেষ্টা করি। এখন শ্বসনের গুরুত্ব যদি আমি তোমাকে বলি, তাহলে এখানে আসলে অনেক পয়েন্ট করা যায়, বাট কয়েকটা জিনিস আমি একটু সামারি করে বলে দিচ্ছি, এই জিনিসটা একটু মাথায় রাখো, তাহলে তুমি এখান থেকে গুরুত্ব লিখতে পারবা। তার মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে যে আমরা জানি শ্বসন প্রক্রিয়া কি হয়, শক্তি উৎপন্ন হয়, খাদ্য থেকে উৎপন্ন হয় শক্তি। তাহলে যে কোনো জীব, সেটা হোক উদ্ভিদ, প্রাণী বা অণুজীব, সবার শক্তি উৎপাদনের জন্য এই শ্বসন প্রক্রিয়া দরকার, এই জন্য শ্বসন বেশি গুরুত্বপূর্ণ। এই জিনিসটাকে পয়েন্ট করে সুন্দর করে লিখলেই হবে। এরপরে তোমার হচ্ছে যে পরিবেশে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ব্যালেন্সিং এর জন্য কিন্তু শ্বসন দরকার, কারণ আমরা অক্সিজেন কি করি, আমরা হচ্ছে যে অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। এই কার্বন ডাইঅক্সাইড কে গ্রহণ করে? উদ্ভিদ গ্রহণ করে। তাহলে উদ্ভিদ আবার ফটোসিনথেসিস বা শ্বসন প্রক্রিয়া করার জন্য এই যে অক্সিজেন
অক্সিজেন যেটা আমরা ত্যাগ করছি বা শ্বসন প্রক্রিয়া যেটা উৎপন্ন হচ্ছে এটা গ্রহণ করে থাকে, তাহলে এদের মধ্যে একটা কি ব্যালেন্সিং অবস্থা তৈরি হচ্ছে, সাম্যাবস্থা তৈরি হচ্ছে, এই জন্য কি দরকার, শ্বসন দরকার। এরপর হচ্ছে যে আমরা জানি বেকারি শিল্পে তোমার হচ্ছে কেক পাউরুটি ফুলাতে ইস্ট ব্যবহার করা, ইস্টের অবাধ শোষণ ঘটে এবং সেখান থেকে তোমার কি হয়, কেক পাউরুটি ফুলে যায়, ওই যে কার্বন ডাইঅক্সাইড একটু দেখাইছিলাম। এরপরে তোমার দই তৈরিতে কি লাগে, তোমার হচ্ছে যে ব্যাকটেরিয়ার অবাধ শোষণের প্রয়োজন হয়, অ্যালকোহল তৈরিতে তোমার হচ্ছে অবাধ শোষণের প্রয়োজন হয়। সুতরাং এই যে শক্তি উৎপাদন, কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন ব্যালেন্সিং করা, দই তৈরি, বেকারি শিল্প ইত্যাদি তুমি যে পয়েন্টগুলো বলছি এগুলোতে তুমি সহজে ঢালাওভাবে বর্ণনা করে এই শ্বসনের গুরুত্বটা কিন্তু লিখতে পারবে। খুবই গুরুত্বপূর্ণ, এখানে তুমি সবাদ অবাধ দুইটার গুরুত্ব একসাথে লিখতে পারো। আর যদি স্পেসিফিকলি কখনো অবাধ শোষণের গুরুত্ব আসে তাহলে তুমি যে বেকারি শিল্প, দই শিল্প, অ্যালকোহল তৈরি এই কথাগুলো তুমি আলাদাভাবে বর্ণনা আকারে লিখে দিতে পারো। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ টপিক, এই একটু ভালো করে পড়বা, আশা করি তোমরা এখান থেকে লিখতে পারবে যদি আমার কথাগুলো বুঝে থাকো। ওকে, এরপর আমরা পড়বো কি সবাদ ও অবাধ শোষণের পার্থক্য। সবাদ আর অবাধ শোষণের পার্থক্যটা বুঝতে হলে আমাদের অবশ্য বিক্রিয়া থেকে পার্থক্যটা বোঝা সম্ভব। তাহলে আমরা সবাদ আর অবাধ শোষণের বিক্রিয়াটা আগে একটু লিখি, তারপরে পার্থক্যটা লিখি, তুমি সহজে মনে রাখতে পারবা। ঠিক আছে, বিক্রিয়ার থেকে কিন্তু পার্থক্য বেশিরভাগ লিখে ফেলা যায়, এই কারণে আমি বিক্রিয়াটা আরেকবার একটু লিখছি। সবাদ শোষণের বিক্রিয়াটা মনে আছে, সবাদ শোষণের বিক্রিয়া কি লিখছিলাম আমি তোমার সাথে, বা তুমি বিক্রিয়াটাও পার্থক্যের মধ্যে মূলত লিখে ফেলতে পারো, বাট আমার মতে বিক্রিয়াটা পার্থক্যের মধ্যে না লেখাটা বেটার। C6H12O6 এটা হলো গ্লুকোজ, অক্সিজেনের উপস্থিতিতে 6 অণু, অক্সিজেনের উপস্থিতিতে তোমার আছে যে এনজাইম দ্বারা জারিত হয়ে এখান থেকে 6 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু পানি, আর কি তৈরি হচ্ছিল 38 অণু এটিপি। 38 অণু এটিপি মানে 686 কিলো ক্যালোরি এনার্জি তৈরি হবে। আর অবাধ শোষণের বিক্রিয়াটা যদি আমি লিখি, এরকম দেখাইছিলাম তোমাদের, সেখানে সরাসরি গ্লুকোজ C6H12O6 এনজাইমের উপস্থিতিতে ভেঙে সরাসরি তোমার কি তৈরি করবে, ইথানল, 2 অণু CH3CH2OH আর 2 অণু কার্বন ডাই অক্সাইড, সাথে 2 অণু এটিপি তৈরি হবে। 2 অণু এটিপি মানে আছে 56 কিলো ক্যালোরি শক্তি, মাথায় রাখবে জিনিসটা। ওকে, তাহলে এবার যদি আমরা পার্থক্য করার চেষ্টা করি, আমি দেখো তোমাদের পার্থক্যগুলো খুব সুন্দর করে একটা ছকের মাধ্যমে উপস্থাপন করে দিচ্ছি যাতে সহজে তোমরা এই জিনিসটা পরীক্ষাতে লিখে আসতে পারো। ঠিক আছে, ওকে, তাহলে একটু খেয়াল করো, আমরা এখানে লিখব হচ্ছে যে সবাদ শোষণ, প্রথমে হচ্ছে যে সবাদ শোষণ, দেন আমরা এখানে হচ্ছে যে অবাধ শোষণ ভ্যালু দেখব। ঠিক আছে, দেখো পার্থক্যটা আমি খুব সহজে বুঝাতে চেষ্টা করছি, এখনই বুঝতে যাবে, খুবই সিম্পল এবং সহজ একটা টপিক। এক নম্বর, সবাদ শোষণ কাকে বলে, যে শোষণ প্রক্রিয়ায় অক্সিজেন প্রয়োজন তাকে সবাদ শোষণ বলে। তাহলে এক নম্বর আমরা দেখব এই সবাদ শোষণে কি অক্সিজেন প্রয়োজন, আর অবাধ শোষণে অক্সিজেন প্রয়োজন নাই। তাহলে আমাদের কিন্তু একটা পয়েন্ট হয়ে গেল, অক্সিজেন প্রয়োজন নাই। ওকে, সেকেন্ড যে পয়েন্টটা আছে সেটা একটু খেয়াল করে দেখো, সবাদ শোষণ প্রক্রিয়ায় কিন্তু তোমার আছে যে 6 অণু কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, কারণ কত কার্বন ডাই অক্সাইড আছে, 6 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন আছে। আর অবাধ শোষণ প্রক্রিয়া দেখো কম কার্বন ডাই অক্সাইড, মাত্র 2 অণু কার্বন ডাই অক্সাইড, কিছু ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন নাও হতে পারে। ঠিক আছে, আচ্ছা 3 নম্বর পয়েন্ট যদি আমরা দেখি, তাহলে এখানে দেখো এখানে কিন্তু পানি উৎপন্ন আছে, তাই না, পানি উৎপন্ন হয়, H2O উৎপন্ন হয়। আর অবাধ শোষণে দেখো কোনো পানি উৎপন্ন হচ্ছে না, আমি কিন্তু তোমার পার্থক্যটা একদম সিম্পল ভাবে বোঝাচ্ছি। ঠিক আছে, একদম বিক্রিয়া যদি জানো তাহলে তুমি এমনিই পার্থক্য লিখে ফেলতে পারো, পানি উৎপন্ন হয় না। ঠিক আছে, খুবই সিম্পল, তুমি এখানে অনেকগুলো পার্থক্য লিখতে পারো। এরপর দেখো সবাদ শোষণ প্রক্রিয়ায় তোমার হচ্ছে যে 38 অণু এটিপি তৈরি আছে, 38 অণু এটিপি তৈরি আছে, আর অবাধ শোষণ প্রক্রিয়ায় মাত্র 2 অণু এটিপি তৈরি আছে। খুবই সিম্পল একটা প্রসেস, এটা তো লিখে ফেলতে পারছো তুমি এই জিনিসটা। এরপর যদি আমরা দেখি তাহলে হচ্ছে যে এখানে কোনো অ্যালকোহল তৈরি হয় না, অর্থাৎ CH3 তারপরে CH2OH তৈরি হয় না। আর এই ধাপটাতে আমরা যদি দেখি তাহলে হচ্ছে যে CH3CH2OH মানে অ্যালকোহল, ইথানল, এটা তৈরি হয়। এই একটা পার্থক্য। আর একটা পার্থক্য তুমি লিখতে পারবে, এরকম অনেকগুলো পার্থক্য লিখে আসবে, কিন্তু গতে আসবে আমাদের 4-5টা পার্থক্য এনাফ। আমি এখানে বেশ কয়েকটা লিখে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। যেমন হচ্ছে যে উচ্চ শ্রেণীর জীবে ঘটে, এগুলো কাদের ঘটে, উচ্চ শ্রেণীর জীব যারা আছে তাদের ক্ষেত্রে তোমার হচ্ছে যে উচ্চ শ্রেণীর জীবে ঘটে। আর এটা কাদের ঘটে, এটা ঘটে হচ্ছে ব্যাকটেরিয়া, নিউরোজেনেটিক কথায়
ব্যাকটেরিয়া এবং ইস্টে করে থাকে। এগুলো আমি এর আগেই বলেছি, আমি জাস্ট একটু পার্থক্য আকারে লিখে দেওয়ার চেষ্টা করলাম যাতে তোমরা সহজেই জিনিসটা পরীক্ষাতে উপস্থাপন করতে পারো। এই যে সমাজের কোষের পার্থক্য খুবই সিম্পল একটা প্রসেস, আমরা বিক্রিয়া জানলে ওইগুলো দিয়ে কিন্তু আমি পার্থক্য সব লিখে ফেলেছি, ঠিক আছে। আর অনেকগুলো লেখা যায়, এখানে আরো কিছু জিনিস পার্থক্য আকারে ইচ্ছে করে লেখা যায়, বাট তোমার এইগুলো এনাফ পরীক্ষায় ক নম্বর লেখার জন্য, ঠিক আছে। এটা যেহেতু গ এর জন্য ইম্পর্টেন্ট, সুতরাং এইটুকু এখানে তোমাদের পরীক্ষার জন্য এনাফ, ঠিক আছে। এবার এই চ্যাপ্টারের সর্বশেষ যে টপিকটা, আমরা যে চ্যাপ্টারে দুইটা জিনিস পড়লাম, সালোক সংশ্লেষণ এবং শ্বসন, এই দুইটার পার্থক্য একটু আমরা এখানে করব। এর জন্য আমাদের দুইটা বিক্রিয়া থেকে ওই পার্থক্য একটু বলে ফেলা যায় খুব সহজে। যে বিক্রিয়াগুলো একটু লিখে ফেলে আমরা একটু সালোক সংশ্লেষণ বিক্রিয়াটা আগে দেখি, যেটা আমরা পড়ছিলাম এর আগে। 6 অণু কার্বন ডাই অক্সাইড আর 6 অণু পানি, এই দুইটা কিসের সাহায্যে বিক্রিয়া করে? সূর্যালোক মানে সূর্যের আলো আর পাতায় অবস্থিত ক্লোরোফিল, এটার উপস্থিতিতে এরা বিক্রিয়া করে C6H12O6 মানে গ্লুকোজ, 6 অণু অক্সিজেন আর 6 অণু পানি উৎপন্ন করে। এই হচ্ছে সালোক সংশ্লেষণ বিক্রিয়া। আর শ্বসন তো আমরা মাত্রই দেখলাম, সেটা হলো C6H12O6, সবার শ্বসনটা আমি এখানে লিখছি, 6 অণু অক্সিজেন এর উপস্থিতিতে বিক্রিয়া করে 6 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু পানি, আর তোমার হচ্ছে যে 38 অণু এটিপি বা শক্তি 686 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন করে। এই হচ্ছে যে আমাদের সরাসরি শ্বসন বিক্রিয়া। এখন যদি আমরা এই বিক্রিয়াটা খেয়াল করি, তাহলে ডেফিনেটলি এদের মধ্যে কি পাবো? আমরা পার্থক্য পাবো। ওইটাই আমরা একটু শখের মাধ্যমে উপস্থাপন করে দিলেই তো সালোক সংশ্লেষণ এবং শ্বসনের পার্থক্য হয়ে গেল। এই সিম্পল জিনিসটা লিখতে পারলে তুমি এটা পরীক্ষায় গতে আসার সমান বেশি, ঘতেও দিতে পারে, বাট গতে আসার সমান বেশি তুমি পার্থক্য লিখে ফেলতে পারছো। তাহলে প্রথমে আমরা সালোক সংশ্লেষণটা একটু লিখি। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, এটা হচ্ছে যে শ্বসন প্রক্রিয়া। এই দুইটা এখন আমরা একটু পার্থক্য দেখব। তাহলে এই দুইটা পার্থক্য কিন্তু আলাদাভাবে মুখস্থ যদি নাও করো, তুমি যদি বিক্রিয়া দুইটা জানো, ডেফিনেটলি পার্থক্য তুমি এমনিতেই 4-5টা লিখে ফেলতে পারবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি কয়েকটা পার্থক্য এখানে একটু বানাই দিই। দেখো, সালোক সংশ্লেষণ কি? এটা হচ্ছে খাদ্য তৈরির প্রক্রিয়া। সালোক সংশ্লেষণ হলো খাদ্য তৈরির প্রক্রিয়া। এটা হচ্ছে যে তাহলে খাদ্য তৈরির প্রক্রিয়া, মনে থাকবে না? সূর্য আলো থেকে খাদ্য তৈরির প্রক্রিয়া। আর শ্বসনটা হলো অ্যাকচুয়ালি শক্তি তৈরির প্রক্রিয়া। শ্বসনটা কি? শক্তি তৈরির প্রক্রিয়া। বাস, এটা দিয়ে তোমরা একটা পার্থক্য লিখে দিতে পারছো। এরপরে সেকেন্ড যদি আমরা পার্থক্য বের করার চেষ্টা করি, তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তোমার হচ্ছে যে সূর্যের আলো প্রয়োজন, ডেফিনেটলি সূর্যের আলো প্রয়োজন, ঠিক আছে। আর এখানে সূর্যের আলো, এর পার্থক্য অসংখ্য। এই সালোক সংশ্লেষণের কথা তুমি মিলিয়ন 10-12টা লিখতে পারবে, একদমই সহজ। আর এখানে সূর্যের আলোর প্রয়োজন হয় না, সূর্যের আলোর প্রয়োজন হয় না, এই জিনিসটা একটু মাথায় রাখবা। এরপরে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া যেটা আছে, এটা শুধুমাত্র উদ্ভিদে ঘটে, উদ্ভিদে ঘটে। আর শ্বসন প্রক্রিয়া যেটা আছে, এটা জীব অর্থাৎ উদ্ভিদ, প্রাণী, অণুজীব মানে যারা জীব, তাদের জীবন আছে, সবার ক্ষেত্রে কি ঘটে? শ্বসন প্রক্রিয়া ঘটে। এরপরে যদি আমরা বলি, এখানে তোমার আছে যে কার্বন ডাই অক্সাইড প্রয়োজন, কার্বন ডাই অক্সাইড প্রয়োজন মানে বিক্রিয়া সেটা, এখানে কার্বন ডাই অক্সাইড প্রয়োজন না, বলতে হবে কার্বন ডাই অক্সাইড কি হয়? তৈরি হয়। কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, এটাই প্রয়োজন আর এটাই তৈরি হয়, এটাই হলো পার্থক্য। এরপরে যদি আমরা বলি C6H12O6 গ্লুকোজ তৈরি হয়, আর এটা কি হবে বলতো? গ্লুকোজ প্রয়োজন, C6H12O6 প্রয়োজন বিক্রিয়াটা করার জন্য। দেখো একদম সিম্পল প্রসেস, ঠিক আছে, খুবই সিম্পল একটা প্রসেস। ওকে, আর অক্সিজেন দিয়েও তাহলে আমরা এখানে পার্থক্য করতে পারি। এখানে অক্সিজেন তৈরি হয়, অক্সিজেন তৈরি হয়, আর এই বিক্রিয়াটা করার জন্য অক্সিজেন প্রয়োজন। এই বিক্রিয়া করার জন্য কি? অক্সিজেন প্রয়োজন। তাহলে দেখো, এই যে সালোক সংশ্লেষণ আর শ্বসন, এরা কিন্তু আমরা অনেকগুলো পার্থক্য যে সিম্পল বিক্রিয়া থেকে বা আমাদের বেসিক কনসেপ্ট, এখানে কিন্তু আরো অসংখ্য পার্থক্য লেখা সম্ভব। আর যেহেতু এটা গণনা প্রশ্নে 3-4টা মানে 5টা পার্থক্য এনাফ, বা তুমি এর 5-6টা পার্থক্য কিন্তু এখান থেকে লিখতে পারো। খুবই সিম্পল একটা প্রসেস। এই যে এই চ্যাপ্টারের লাস্ট টপিক সালোক সংশ্লেষণ পার্থক্য, এটা আমরা শেষ করলাম, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে এই চ্যাপ্টারের যতগুলো টপিক ছিল আমি জাস্ট সামারি করে সুন্দর করে একটু যে বেসিক আকারে কি কোশ্চেন কোথায় আসতে পারে সবগুলো একটু বোঝানোর চেষ্টা করছি। আশা করি ক্লাসটি তোমরা সবগুলো টপিকই বুঝতে পারছো, এবং যদি বুঝে থাকো তাহলে তোমাদের ফ্রেন্ডের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিতে পারো। ধন্যবাদ সবাইকে।